সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের ফাইনাল টাচের আজকের ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব প্রায় 200টি এমসিকিউ, এবং আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ এই 200টা এমসিকিউ সমাধান করার মধ্য দিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষায় ঠিক আগ মুহূর্তে অনেকগুলো সমস্যা সলভ হয়ে যাবে, অনেকটুকু নিশ্চয়তা চলে আসবে, এবং ইনশাআল্লাহ পরবর্তীতে পরীক্ষার হলেও অনেকগুলো এমসিকিউ কমন চলে আসবে এই 200টি এমসিকিউ থেকে। আমরা আমাদের আজকের এই ক্লাসটিতে এই 200টি এমসিকিউ সমাধান করার মধ্য দিয়ে পুরো বইটাই বলা যেতে পারে একবার দেখে ফেলার চেষ্টা করব, এবং আমি যতটা দ্রুত কথা বলছি ঠিক এতটা দ্রুততার সাথেই সবগুলো এমসিকিউ দেখে ফেলবো। তাই খুব বেশি সময় নষ্ট হওয়ারও কোনো কারণ নেই, দ্রুততার সাথে দেখবো প্রত্যেকটা এমসিকিউ। আর আজকের এই ক্লাসটিতে আমি কি ব্যাপার, আমার পরিচয়টাই দিল না। আজকের এই ক্লাসটাতে আমি তোমাদের সাথে আছি, আমার নাম মুবিন মজুমদার। তোমাদের সাথে কথা হবে ভাইয়া অনেকগুলো এমসিকিউ নিয়ে। আর শুরুতেই আমরা যে অধ্যায়টির এমসিকিউ সলভ করব সেটি আমাদের প্রথম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি পরিচয়। আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের একেবারে শুরুর অধ্যায় এটা দিয়ে তাহলে শুরু করা যাক আজকের এমসিকিউ সলভিং। আমাদের ফার্স্ট প্রশ্ন, কোন যুগে বা কোন সময়কালে আমাদের বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা গিয়েছিল? আমরা জানি আমাদের দেশের অনেক মানুষজন কৃষি খাতের সাথে সম্পৃক্ত, কিন্তু দিন যত যাচ্ছে জিডিপিতে কৃষির অবদান আস্তে আস্তে কমছে। জিডিপিতে কৃষির অবদান আস্তে আস্তে কমলেও একটা সময় ছিল, একটা যুগ ছিল, একটা কাল ছিল যখন কৃষির অর্থনীতির অনেক বেশি প্রাধান্য আমরা লক্ষ্য করেছি। আর সেই যুগটা হচ্ছে প্রাচীন যুগ। বাংলায় প্রাচীন যুগে কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা গিয়েছিল। উত্তর প্রাচীন যুগ। এরপর ভারতবর্ষে প্রথম অর্থশাস্ত্র এই গ্রন্থটা কে রচনা করেন? ভারতবর্ষে অর্থশাস্ত্র এই গ্রন্থটি রচনা করেছেন চাণক্য। এই গ্রন্থটি রচনা করেছেন চাণক্য। আমরা জানি এই চাণক্যেরই আরেকটা নাম আছে, চাণক্যেরই আরেকটা হচ্ছে কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য তিনি রচনা করেছেন বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র। আমরা জানি এই মানুষটি পড়ালেখা করেছিলেন প্রাচীন বিদ্যাপীঠ তক্ষশিলা। অতঃপর তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক হয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজ্য জয়ে সাহায্য করেন। চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তখন সেই মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কৌটিল্য। আর এই কৌটিল্যের লেখা বিখ্যাত বই হচ্ছে অর্থশাস্ত্র। তাই উত্তর খ নাম্বারটা, যে ভাই অর্থশাস্ত্র এই বইটাকে লিখেছে, উত্তর হচ্ছে কৌটিল্য লিখেছে। অপশনে যদি কৌটিল্য না থাকে দেখাবো চাণক্য। কৌটিল্যেরই আরেকটা নাম চাণক্য, তিনি লিখেছেন। তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। সামনে যাব। এরপর প্রশ্ন করেছে ৭৬-এর মন্বন্তর কখন হয়েছিল? আমরা জানি এই মন্বন্তরের আগে যে সালটা লেখা হয় এটা মূলত বাংলা সাল। অর্থাৎ দেখেই বুঝতে পারছি বাংলা ৭৬-এর মন্বন্তর হয়েছিল। কিন্তু অপশনে তাকিয়ে দেখতে পাচ্ছি ১০৭৬, ১১৭৬, ১২৭৬, ১৩৭৬। অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন তিনি বেশ চালাক। আমরা জানি যে ৭৬-এ মন্বন্তর হয়েছিল, তাহলে বাংলা ৭৬। কিন্তু বাংলা কত ৭৬? ১০, ১১, ১২ না ১৩? চলো দেখি। উত্তরটা হচ্ছে ১১৭৬। বাংলা ১১৭৬ সনে যে মন্বন্তরটি হয়েছিল তার নামই ৭৬-এর মন্বন্তর। অর্থাৎ যে দুর্ভিক্ষটি হয়েছিল সেটির কথা বুঝিয়েছে ১১৭৬। সামনে আসি। আদিকালে কারা এদেশে উপনিবেশ করে তোলে? আমাদের এই অঞ্চলটাতে একেবারে শুরুতে বসবাস করত কিছু আদিবাসী মানুষজন। আমরা জানি তাদের মধ্যে অনেকে ছিল দ্রাবিড়, অনেকে ছিল অস্ট্রিক, অনেকে ছিল হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করত। পরবর্তীতে আমরা জানি এখানে আর্যরা এসেছিল উরাল পর্বতমালার পাদদেশ থেকে খাইবার পাস পার হয়ে এই অঞ্চলে এসেছিল আর্যরা। তাহলে এখানে কারা উপনিবেশ গড়ে তোলে? উত্তর হচ্ছে এখানে আর্যরা
উপনিবেশ গড়ে তোলে। অতঃপর আর্য এবং আগে যারা ছিল তাদেরকে নাম ধরো অনার্য। আর্য এবং অনার্য এই দুইটি গোত্রের সংমিশ্রণে বা এই দুই জাতির সংমিশ্রণে তৈরি হয় বাঙালি জাতি। সামনে যাব। এরপর কোন বিদেশি বণিকরা সর্বপ্রথম বাংলায় আসেন? এটা আমরা জানি, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে প্রথম আসেন। আর ওনার আসার মধ্য দিয়ে ধীরে ধীরে অন্যান্য ইউরোপীয়রাও আসতে শুরু করে। পর্তুগিজরা ভারতবর্ষে যেমন শুরুতে এসেছিল, ঠিক তেমনি আমাদের এই অঞ্চলেও, আমাদের বাংলাতেও যেই বণিকরা প্রথম এসেছিল তারা হচ্ছে পর্তুগিজ। তারা পর্তুগিজ। এরপর বাংলাদেশে উৎপাদনের সবচেয়ে সস্তা উপকরণ কোনটি? আমাদের দেশে কোন জিনিসটা সবচেয়ে সস্তা? মেধা? একদমই না, মেধা বেশ দামি। অর্থ? আমাদের দেশে অর্থের বড় সংকট, মানুষজনের হাতে টাকা পয়সা খুবই কম। সরঞ্জাম? সেটাও না। আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে সস্তা সেটা হচ্ছে ভাই শ্রম। কারণ এখানে মানুষ অনেক বেশি, খুব অল্প টাকা দিয়েই আমরা শ্রমিক পাই, শ্রম পাই। তাই আমাদের দেশে সবচেয়ে সস্তা উপকরণ উৎপাদনের জন্য হলো শ্রম। এরপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? আমরা জানি কোনো একটা দেশের ভৌগোলিক অবস্থান বললে যে কোনো দুইটা জিনিস জিজ্ঞেস করে। হয় আমাদেরকে জিজ্ঞেস করবে অক্ষাংশগুলো, অক্ষাংশগুলো অর্থাৎ যেগুলো শুয়ে থাকে সেগুলো হচ্ছে অক্ষাংশ, আর যেগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো হলো দ্রাঘিমাংশ। আমাদেরকে এই অক্ষরেখাতে বা দ্রাঘিমা রেখাতে বলতে হয়। তো এখন এখানে ভৌগোলিক অবস্থানে কোনটা জিজ্ঞেস করেছে? অক্ষাংশ না দ্রাঘিমাংশ, কোনটা? আমরা অপশনে দেখি, খেয়াল করে দেখো। অক্ষাংশ, 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 অক্ষাংশ। তার মানে আমাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে অক্ষাংশে, অক্ষাংশে। আর আমরা জানি বাংলাদেশ 20°34' উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশে। তাহলে দেখি, নিচের দিক থেকে দেখা যাক। এখানে 28° আছে, এটা হবে না। 26°38' আছে শুরুতে, হবে না। 20°34' থেকে 88°, না না, এত বড় না আমরা। 20°34' উত্তর থেকে 26°38' উত্তর অক্ষাংশ, এটাই সঠিক উত্তর। আর যদি দ্রাঘিমাংশে বলতো তাহলে কত হতো? তাহলে আমরা জানি 88°1', 88°1'। কোন পাশে ভাই? পূর্ব পাশে। 88°1' পূর্ব দ্রাঘিমাংশ থেকে, 88°1' পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92°41', 92°41' পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। যদি দ্রাঘিমাতে বলে এটা লিখবো, আর যদি অক্ষাংশে বলে তাহলে এটা লিখবো যে ভাই 20°34' থেকে 26°38' উত্তর অক্ষাংশে বাংলাদেশ অবস্থিত। এরপর বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? এটা মুখস্থ, কর্কট ক্রান্তি। বাংলাদেশের মধ্য দিয়ে চলে গেছে কর্কট ক্রান্তি রেখা, ইংরেজিতে যেটাকে বলে ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশের মাঝখান দিয়ে এটা চলে গেছে। এরপর বাংলাদেশের দক্ষিণ পূর্বে কোন দেশ অবস্থিত? আচ্ছা, অপশনে দেখে কি আছে? মিয়ানমার, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ। আমি জানি না উত্তরটা কি হবে, আর আমি জানিও না যে এখানে দক্ষিণ পূর্ব দিকে কে আছে। বাট আমি একটা জিনিস জানি, এখানে একটা কথা লিখেছে কোন দেশ অবস্থিত, কোন দেশ অবস্থিত। আর আমি জানি আসাম, বিহার, পশ্চিমবঙ্গ এগুলোর একটাও দেশ না, এগুলো প্রত্যেকটা, এই যে আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, এরা প্রত্যেকে ভারতের এক একটি প্রদেশ। এরা ভারতের এক একটি প্রদেশ। এখানে কেবলমাত্র দেশ আছে একটাই, সেটা হচ্ছে ভাই মিয়ানমার। আমি অটোমেটিক্যালি বুঝতেছি যে অপশনে দেশ আছেই একটা। জিজ্ঞাসা করেছে কোন দেশ, তাহলে অবশ্যই উত্তরটা হয়ে যাবে মিয়ানমার। উত্তরটা হয়ে যাবে মিয়ানমার। তবে আমাদের আরেকটু যদি ভালো করে বুঝি, বলেছে দক্ষিণ পূর্বে। তোমরা মাথায় রাখবা, দক্ষিণ মানে নিচে, দক্ষিণ মানে নিচে। আর পূর্বে, পূর্ব শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে ডান পাশ, ডান পাশ। ম্যাপের দিকে একটাবার তাকাও, তাকানোর পর তুমি দেখবা নিচে নেমে ডানে গেলে, নিচে নেমে ডানে গেলে, বাংলাদেশের ম্যাপের নিচের দিকে নেমে ডান পাশে গেলে তুমি দেখবা আমাদের এই যে কক্সবাজার আছে না, কক্সবাজারের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীটার নাম হচ্ছে নাফ নদী। নাফ নদী পার হলেই
এই মিয়ানমারকে দেখা যাচ্ছে। রাঙ্গামাটির পাশে তুমি মিয়ানমারকে পাওয়া, ঠিক আছে? তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্বে যে দেশটা আছে সেটার নাম মিয়ানমার। আমাদের দুইটা দেশের সাথে বর্ডার বা সীমান্ত আছে, একটা ভারত, একটা মিয়ানমার। ভারত আমাদের 3 দিক জুড়েই আছে, আর মিয়ানমার একটা পাশে আছে। বাংলাদেশে কোন জলবায়ুর অন্তর্গত? আমাদের এখানে কোন জলবায়ু দেখা যায়? আমাদের উপর দিয়ে চলে গেছে কর্কট ক্রান্তি রেখা, তাই ক্রান্তীয় আর হিমালয় পর্বতমালার জন্য এই পাশে মৌসুমী জলবায়ু দেখা যায়। তাই বাংলাদেশে মৌসুমী জলবায়ু আর ক্রান্তীয় জলবায়ু মিশ্রিতভাবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তারপর মালিকানার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি 2 ভাগে। মালিকানার ভিত্তিতে অর্থনীতির খাতকে 2 ভাগে ভাগ করা যায়। সরকারি খাত কোনটি? একটু দেখি। বীমা, ব্যাংক, পোশাক শিল্প, রেলওয়ে। কোনটা হবে? খুব সহজভাবে চিন্তা করো। পোশাক শিল্প। তুমি যদি আগামীকালকে চাও, তুমি কি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিতে পারবে না? অবশ্যই পারবা। তাহলে পোশাক সরকারি খাত নয়। ব্যাংক, আমাদের বাংলাদেশে অনেকগুলো বেসরকারি ব্যাংক আছে। সরকারি ব্যাংক যেমন আছে, বেসরকারি ব্যাংকও আছে। তাহলে বেসরকারি খাতের মধ্যে ব্যাংক পড়ছে, ঠিক আছে? এখানে বলেছে শুধু সরকারি হতে হবে, শুধু সরকারের পক্ষেই সম্ভব এমন আছে কোনটা? এরপরে দেখো বীমা। অবশ্যই বেসরকারি সংস্থাগুলো বীমা ছাড়তে পারে, তাহলে এগুলোর কোনোটাই না। উত্তর হচ্ছে রেলওয়ে। তুমি খেয়াল করলে দেখবা বাংলাদেশে, তুমি খেয়াল করলে দেখবা বাংলাদেশে শুধুমাত্র একটি রেলওয়ে আছে, সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তাহলে প্রশ্ন ছিল সরকারি খাত কোনটা? সরকারি খাত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে সরকারি খাত এটা। আচ্ছা, এরপর ইংরেজরা মসলিন কাপড় উৎপাদনকারী, ইংরেজরা মসলিন কাপড় উৎপাদনকারী তাঁতিদের কি করত? বোঝাই যাচ্ছে কি করতে হবে। যারা মসলিন তৈরি করতো তাদের সাথে ইংরেজরা কি করেছিল? তাদের হাতের বুড়ো আঙুলটা কেটে দিয়েছিল। কেন বুড়ো আঙুল কেটে দিয়েছিল? এই কারণে যেন ওই যারা উৎপাদন করছেন ওনারা আর যেন উৎপাদন করতে না পারেন, এই কারণে হাতের বুড়ো আঙুলটা কেটে দিয়েছিলেন। হাতের বুড়ো আঙুলটা কেটে দিয়েছিল। তারপর বাংলাদেশে কোন খাতের অবদান ক্রমশ কমছে? কৃষি। কৃষির অবদান আমাদের জিডিপিতে কোথায় কমছে? এখানে যে বলেছে কমছে, কোথায়? উত্তর হচ্ছে জিডিপিতে। কোন খাতের অবদান ক্রমশ কমছে? উত্তর হলো ভাইয়া কৃষির অবদান ক্রমশ কমছে। নিচের কোনটা সেবা খাতের অন্তর্ভুক্ত? নির্মাণ না, নির্মাণ হচ্ছে আমরা জানি আমাদের এটা হচ্ছে একটা শিল্প খাতের অন্তর্ভুক্ত বিষয়। নিচের অফলা দিয়ে ফেলেছিলাম। ম্যানুফ্যাকচারিং, এটাও শিল্প খাত। তারপর লাস্টে কি আছে? খনিজ। খনিজ ও খনন, এইটাও শিল্প খাতের মধ্যেই পড়ে। তাহলে বাকি আছে পরিবহন। পরিবহন পরে হচ্ছে সেবা খাতের মধ্যে। পরিবহন সেবা খাতের মধ্যে পড়বে। আচ্ছা, বাংলাদেশের অঞ্চল ভিত্তিক খাত কোনটা? কৃষি শিল্প না, বন পরিবেশ তাও না, সরকারি বেসরকারি তাও না। তাহলে লাস্টে আছে গ্রামীণ শহুরে। গ্রামীণ এবং শহুরেই হচ্ছে অঞ্চল ভিত্তিক খাত। গ্রামীণ অঞ্চল, শহুরে অঞ্চল। গ্রামীণ অঞ্চল, শহুরে অঞ্চল, দুটি অঞ্চল ভিত্তিক খাত। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর উপাদান কোনটি? বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, প্রশিক্ষণ, গবেষণা, যাতায়াত, যোগাযোগ। কোনটা? অবকাঠামো মানে অর্থাৎ হচ্ছে এটাকে ভাই ধরা যায়, ছোঁয়া যায়, এরকম কিছু একটা, ঠিক আছে? বড় কোনো একটা সেতু, বড় কোনো একটা ব্রিজ, বড় কোনো একটা কালভার্ট, এগুলো হচ্ছে অবকাঠামো। এখন খেয়াল করে দেখো, প্রশিক্ষণ দিচ্ছে, এখানে কি ধরা ছোঁয়া যায় কিছু একটা? না। ধরো তোমাকে আমি পড়াচ্ছি, তোমাকে আমি এক ধরনের প্রশিক্ষণই তো দিচ্ছি, তাই না? তুমি যেন পরীক্ষা ঠিকঠাক ভাবে দাগাতে পারো, এটা উত্তর না। তাহলে স্বাস্থ্য চিকিৎসা, স্বাস্থ্য চিকিৎসাও না। এরপর বাসস্থান। আচ্ছা, বাসস্থান তো ধরা ছোঁয়া যায়, আমাদের ঘরটা ধরা ছোঁয়া যায়, কিন্তু এখানে সরকারিভাবে কোনটা অর্থনৈতিক অবকাঠামো সেটা বুঝিয়েছে। তাহলে সেটা হচ্ছে যাতায়াত, যোগাযোগ। যেমন যেমন হতে পারে আমাদের রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো। তাহলে অর্থনৈতিক অবকাঠামোর উপাদান হচ্ছে যাতায়াত ও যোগাযোগ। এটা। সামনে যাই। অর্থনীতির একক বৃহত্তর খাত কৃষি খাত। একক বৃহত্তর খাত হচ্ছে কৃষি। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। আর আমরা মাথায় রাখবো, প্রায় প্রশ্নে আসে রাজনৈতিক সমুদ্র সীমা কত? রাজনৈতিক সমুদ্র সীমা কত?
তখন উত্তরটা দেওয়ার চেষ্টা করব। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। এরপর বঙ্গোপসাগরে যেটা বলে ফেলেছি সেটাই, বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক জলসীমা কত? 12 নটিক্যাল মাইল। এরপর কে দ্বৈত শাসন প্রবর্তন করেন? একটা দুষ্ট লোক দ্বৈত শাসন প্রবর্তন করেছিল। সে ছিল একজন ইংরেজ, মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে তিনি এই অঞ্চলে এসেছিলেন। আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। এরপর এ লোকটা দ্বৈত শাসন চালু করেন। মানে মানে নবাবের হাতে থাকবে বিচার করার, রাজ্য পরিচালনার ক্ষমতা। কিন্তু রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, এক সেনাবাহিনীর দায়িত্ব, এবং দুই মানুষের কাছ থেকে যে টাকা বা রাজস্ব সংগ্রহ, এই দুটি দায়িত্ব চলে আসবে কোম্পানির হাতে। সুতরাং কিছু ক্ষমতা বা শাসনের কিছু বিষয় কোম্পানির হাতে, আর কিছু জিনিস নবাবের হাতে। দুজনের হাতে শাসিত হতে লাগলো রাজ্য। এই ব্যাপারটাকে বলে দ্বৈত শাসন। আর দুষ্ট লোকটার নাম লর্ড ক্লাইভ। দুষ্ট লোকটার নাম হচ্ছে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ শুরুতে এভাবে শাসন করেছেন। পরবর্তীতে দেখলেন নবাবের অবস্থা খুবই খারাপ, তখন ওরা পুরোপুরিভাবে শাসন নিয়ে নিয়েছিল। তারপর মেঘনার সাথে কোথায় পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হয়েছে? মেঘনার সাথে পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হয়েছে ভৈরব বাজারে। ভৈরব বাজারে। তবে এখানে একটা কিন্তু আছে। মূলত আমরা যেটা জানি, আমাদের বাংলাদেশে ভারত থেকে নদী এসে প্রবেশ করছিল। প্রবেশ করে ঠিক আগে আগে সিলেটের কাছাকাছি এসে নদীটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগের নাম হলো সুরমা, আরেকটি ভাগের নাম হলো কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা। এর পরবর্তীতে এই দুইটা নদী এগোতে এগোতে হঠাৎ করে হবিগঞ্জের আজমিরিগঞ্জে এসে দুইটা নদী একত্রিত হয়ে নাম ধারণ করে কালনী। তার মানে হচ্ছে, আমরা বলার চেষ্টা করছি, আমাদের ভারত থেকে দুইটা নদী আছে। ভারতের একটা নদীর নাম হচ্ছে বরাক, একটা নদীর নাম হচ্ছে তুই ভাই। বরাক আর তুই ভাই একটা সময় মিলে যায়, মিলে গিয়ে এটার নাম হয় বরাক। বরাক নদী বাংলাদেশের সিলেট দিয়ে প্রবেশের ঠিক আগে আগে দুইটা ভাগে ভাগ হয়। একটি ভাগের নাম সুরমা, আর একটি ভাগের নাম কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা হবিগঞ্জের আজমিরিগঞ্জে, আমাদের সিলেটের একটা জেলা হবিগঞ্জ, সেখানকার আজমিরিগঞ্জে মিলিত হয়। মিলিত যে স্রোতধারা সেটার নাম হচ্ছে কালনী। কালনী নদীটা এগোতে থাকে, আর এদিক থেকে আসে পুরাতন ব্রহ্মপুত্র। জামালপুর, ময়মনসিংহ এগুলো পার হয়ে এসে ভৈরব বাজারের কাছাকাছি এসে কালনী আর পুরাতন ব্রহ্মপুত্র একে অপরের সাথে মিলিত হয়। মিলিত হওয়ার পর মিলিত যে স্রোতধারাটা আছে, এইটার নামই হলো মেঘনা। আমি জানি না কতটুকু বুঝছো। বরাক নামের একটা নদী আসছে, আমি এখানে লিখে দেই। বরাক নামের একটা নদী আসছে, বাংলাদেশে এসে দুই ভাগ হয়েছে, তারপর আবার মিলছে। মিলিত শাখা কালনীর সাথে এসে মিলছে পুরাতন ব্রহ্মপুত্র। ভৈরবে মিলছে দুইটা নদী, তারপর নদীর নাম হয়েছে মেঘনা। এখন আমাদের প্রশ্নে কালনী না বলে, যেহেতু এটা মেঘনারই একটা উৎপন্নকারী শাখা, তার কারণে কালনী না বলে বলেছে মেঘনা। মেঘনার পুরাতন ব্রহ্মপুত্র কোথায় মিলছে? এই জায়গাটাতে মিলেছে, জায়গাটা ভৈরব বাজারে। তারপর বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতির মূল চালিকা শক্তি কি? বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি কিসের মাধ্যমে চালিত হয়? বৈদেশিক বাণিজ্য, নাকি প্রযুক্তির উন্নয়ন, নাকি মানব সম্পদ, না পরিবেশগত উন্নয়ন? কোনটা? বৈশ্বিক প্রেক্ষাপটে কোনটির মাধ্যমে অর্থনীতি চালিত হয়? উত্তর হলো মানব সম্পদ। মানব সম্পদের মাধ্যমে অর্থনীতি পরিচালিত হচ্ছে। অতঃপর বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? উত্তর হলো সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। কৃষির অবদান দিনে দিনে কমছে। কৃষির অবদান কমছে। তবে যদি প্রশ্ন করে কোন খাতে সবচেয়ে বেশি শ্রম শক্তি আছে, অর্থাৎ শ্রম শক্তি বা মানুষ বেশি কোন খাতে,
মানুষ বেশি কোন খাতে? উত্তর হচ্ছে কৃষি খাতে মানুষ বেশি, কিন্তু কৃষি খাতে অবদান কম। আর জিডিপিতে অবদান বেশি হলো সেবা খাতের। এরপর বাংলাদেশের কৃষি নিয়ে আবার কথা বলা যাক। বাংলাদেশের অর্থনীতির যে অর্থনীতির পরিচয়টা আছে সেটা গেল 1 নম্বর অধ্যায়। আসুন 2 নম্বর অধ্যায় দেখি, কৃষি। এগার শব্দের অর্থ কি? ওই যে এগ্রিকালচার। এগ্রিকালচারের প্রথম যে জায়গাটুকু এগার, সেটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ভূমি বা জমি। আর কালচার আসছে কালচারা শব্দ থেকে। কালচারা শব্দের অর্থ হচ্ছে চাষ করা বা কর্ষণ করা। ঠিক আছে। এরপর বাংলাদেশের কৃষি সেচ ব্যবস্থা নির্ভর, স্বল্প মূলধন নির্ভর, প্রকৃতি নির্ভর, মৌসুমী বায়ু নির্ভর। সবগুলোই তো মনে হচ্ছে হয়। বাংলাদেশের কৃষিতে অনেক সেচ দিতে হয়, সত্য। বাংলাদেশের কৃষিতে মূলধন অনেক কম, এটাও সত্য। প্রকৃতির উপর আমরা নির্ভর করি, তাও সত্য। মৌসুমী বায়ু নির্ভরতা আছে, তাও সত্য। কিন্তু আমার মনে হচ্ছে প্রকৃতির নির্ভরতাই আমাদের এখানে সবচেয়ে বেশি। ঠিক আছে, ঠিক তাই আমাদের কৃষিতে প্রকৃতি নির্ভরতাই সবচেয়ে বেশি। দ্যাটস এর উত্তর, বাংলাদেশের কৃষি প্রকৃতি নির্ভর। বাংলাদেশের কৃষি প্রকৃতি নির্ভর, এটাই সঠিক উত্তর। এরপর মোট ভূখণ্ডের শতকরা কত ভাগ বনভূমি আছে? 15.1, 17.62, 17.1, 13.1। বইয়ে উত্তরটা দেয়া আছে 17.62। দ্যাটস উত্তর 17.62। আসলে এতটুকু নাই, আসলে 13.1 কাছাকাছি, বাট বইয়ে উত্তর আছে 17.62, তাই এটা উত্তর নিচ্ছি। আচ্ছা, শস্য শস্য ও শাকসবজি খাতের মধ্যে কোনটা কোনটা আছে? এখানে অপশনে দেখতে পাচ্ছি ধান আছে, পাট আছে, হাঁস, মুরগি, আলু, আখ। আমি যেটা বুঝতে পারছি, ধান, পাট, শাকসবজি, শাকসবজি, শস্য, এগুলোর মধ্যে ধান, পাট পড়বে, আলু আর আখ পড়বে, কারণ আলু একটা সবজি মনে হচ্ছে আমার। তারপর হচ্ছে এই যে শস্যর মধ্যে হচ্ছে ধান, এটা একটা শস্য। হাঁস মুরগি একটা প্রাণী, সো এটা বাদ। 1-3, 1-3, 1-3, 1-3, ঠিকঠাক। তারপর কৃষির উপখাত সমূহ হচ্ছে পশুপালন একটা কৃষির উপখাত, শস্য শাকসবজি এটা উপখাত, খনিজ সম্পদ না, খনিজ সম্পদ উপখাত না, খনিজ সম্পদ হচ্ছে শিল্পের উপখাত। 1 আর 2, 1 আর 2। তারপর কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ত। কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে খামার। কৃষি খামার এটা উৎপাদন পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ত। এরপর অধিকাংশ খামারের ধরন কেমন? আমাদের দেশে অধিকাংশ খামারই জীবন ঠিকঠাক ভাবে চালানোর জন্য তৈরি করা, এগুলোকে বলে জীবন নির্বাহী খামার। আমাদের দেশে যৌথ মূলধনী খাবার, সমবায় খামার, বহুমুখী খাবার, বাণিজ্যিক খামার বেশ কম। আমাদের দেশের বেশিরভাগ খামারই জীবন নির্বাহী খামার। উত্তর ক নাম্বারটা, জীবন নির্বাহী খামার। আর প্রান্তিক কৃষক যারা আছে তাদের জমির পরিমাণ খুব কম থাকে, খুব কম। এখানে সবচেয়ে কম কোনটা? 7.49 থেকে ঊর্ধ্ব, জীবনেও না। 2.5 থেকে 7.49 না। 0.50 থেকে 2.49, 2.49 এত বেশি না। 0.05 থেকে 0.49, হ্যাঁ এটাই সবচেয়ে কম যাদের ভূমি আছে তারাই প্রান্তিক কৃষক। তাই উত্তরটা 0.05 থেকে 0.49। এরপর কৃষি জোত বলতে কি বোঝায়? লাস্টে থেকে দেখি, একই জমিতে ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসলের চাষাবাদ। ভিন্ন ভিন্ন মৌসুম, ভিন্ন ভিন্ন ফসল, এটা অনেকটা বহুমুখীকরণ, এটা কৃষি জোতের মতো না। কৃষি পণ্যের ক্রয় বিক্রয় না, এটা বিপণন না। কৃষি জমিতে পরিচালিত উৎপাদন কার্যক্রম না, পরিচালিত উৎপাদন কার্যক্রম না। কৃষি উৎপাদনের জন্য আবাদযোগ্য যে জমি, ঠিক তাই কৃষি জোত মানে হলো কৃষি উৎপাদনের জন্য আবাদযোগ্য, মানে চাষ করা যাবে, চাষ করা যাবে এমন জমি, ঠিক তাই এটাই সঠিক উত্তর। কৃষি উৎপাদনের জন্য আবাদযোগ্য জমি, কৃষি উৎপাদনের জন্য আবাদযোগ্য জমি, সেটাকেই বলা হয় কৃষি জোত, আবাদযোগ্য জমিকে। এরপর মোকলেস কোন ধরনের কৃষক? মোকলেস একজন দরিদ্র কৃষক, নিজের জমি না থাকায়। থেমে যাও মোকলেস, তোমার জমি নাই, তোমার জমি নাই, তাহলে তুমি জমি না থাকা কৃষক। তাহলে আমরা ভূমিহীন এটা বলতে পারি অনেকটা, এটা মাথায় আসছে। প্রান্তিক হতে হলে মাত্রই দেখেছি জমি লাগবে। দরিদ্র কৃষক বলে তেমন একটা কিছু আমাদের বইতে ছিল না, এটা বাদ দেই। আর বর্গা চাষি আছে, দেখি হয় কিনা। সে অন্যের জমি চাষ করে, নিজের জমি না থাকায় সে অন্যের জমি চাষ করে। অন্যের জমি যে চাষ করে তাকে বলে বর্গা চাষি।
তাহলে এটা প্রান্তিকও হবে না, দরিদ্র হবে না, এই দুইটার যে কোনো একটা হতে পারে। সে সনাতন পদ্ধতিতে চাষ করে, সেচ এবং সার ব্যবহার করতে সে পারে না, তার উৎপাদন ক্ষমতা বেশ কম। তার উৎপাদন ক্ষমতা বেশ কম, কেননা তার নিজের তো কোনো জমি নাই, সে অন্যের জমিতে চাষ করে কোনো রকমে। তো অন্যের জমিতে যে চাষ করতেছে তাকে আর ভূমিহীন কৃষক, তার ভূমি নাই এরকম না বলে বর্গা চাষী বলবো, যে অন্যের জমিতে কাজ করে সে বর্গা চাষী। উফ, সে অন্যের জমিতে চাষ করে, নিজের জমি না থাকে তাকে শুধু ভূমিহীন, এটাই বললাম। তাহলে অপশনে যেটা আমাদেরকে করতে হবে, ভূমিহীন যেহেতু আছে, তাহলে সেই অপশনটাতে টিচাররা বর্গা চাষিটা দিবে না। বর্গা চাষিটা দিবে না, কারণ যে বর্গা চাষি সেই যে নিজের জমি না থাকে অন্যের জমিতে চাষ করতেছে, সেই বর্গা চাষি। কিন্তু এখানে উত্তরটা নিয়েছে ভূমিহীন। তো এখানে যদি উত্তরটা ভূমিহীন নিয়েছে, এখানে অপশনে ভুল আছে, বর্গা চাষি এখানে অপশনে রাখা যাবে না। ঠিক আছে। আর যদি বর্গা চাষি থাকে, তাহলে আমরা বুঝতে পারি দুইটাই সঠিক উত্তর হয়। ভূমি নাই তাই ভূমিহীন, অন্যের জমি চাষ করে তাই বর্গা চাষী। আচ্ছা, এরপর মোকলেসের উৎপাদন ক্ষমতা কম হবার কারণ কি? জমির মালিকানা না থাকা, মৌসুমী বায়ুর উপর নির্ভরতা, সনাতনের চাষ পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি তার, অর্থাৎ মোকলেসের ক্ষেত্রে তিনটাই সঠিক। তার জমিও নাই, সে মৌসুমী বায়ু প্রকৃতির উপর নির্ভর করে সে চাষ করে, সনাতনের চাষ পদ্ধতি, তিনটাই সঠিক। সামনে যাব। বিপণন হলো জীবন ধারণের মান সৃষ্টি করা এবং সেই মানের পর্যায়ে সমাজকে উন্নীত করা। বেশ গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। এটা ছিল কৃষির বিপণন, আর এই সংজ্ঞাটির কথা বলেছেন মেনায়ার। এই সংজ্ঞাটির কথা বলেছেন মেনায়ার। বাংলাদেশের প্রাচীন পদ্ধতির মাপ কোনটি? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা এখনো মাপি, দাঁড়িপাল্লা প্রাচীন হবে কি করে? ধামা। ধামা আবার কি জিনিস? ধামা কি জিনিস সেটাই তো জানি না। আচ্ছা, পরে জানবো। ডিজিটাল মেশিন। ডিজিটাল মেশিন প্রাচীন হয় কি করে? জীবনেও না। হাতের মুষ্টি। হাতের মুষ্টি দিয়ে আবার পরিমাপ করব কি করে? কারোর হাতের মুঠি বড়, কারোর হাতের মুঠি ছোট, ছোট বাচ্চার হাতের মুঠি আরো ছোট। তাহলে তো এটাও উত্তর না। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ধামা। উত্তর হচ্ছে ধামা। ধামা তাহলে কি জিনিস? ধামা হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে, আমাদের গ্রামাঞ্চলে বাঁশ, বেত এগুলো দিয়ে তৈরি করা হতো ধামা। ধামা হচ্ছে এক ধরনের পাত্র, বাঁশ বেত দিয়ে এইরকম হচ্ছে বড় বড় পাত্র তৈরি করা হতো, আর এই পাত্রগুলোকে বলা হয় ধামা। ঠিক আছে। যখন কেউ একজন চাল কিনতো, বা কেউ একজন হচ্ছে ভুট্টা গম কিছু একটা কিনতো, তখন জিজ্ঞেস করতো কয় ধামা নিবেন। সো যিনি কিনতেছে তিনি বলতে এক ধামা কত করে, এক ধামা এত করে, আপনি কয় ধামা নিবেন, এইভাবে বিক্রি হতো। তাই প্রাচীন পদ্ধতির মাপ হচ্ছে এই ধামা। আচ্ছা, নিচের কোনটাকে হোয়াইট গোল্ড? হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। হোয়াইট গোল্ড দেখারই দরকার নাই, এটা মুখস্থ আমরা পারি। হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি, হিমায়িত চিংড়ি, হিমায়িত চিংড়ি। তারপর ডায়াবেটিক, ব্লাড কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ক্যান্সার রোগ নিয়ন্ত্রণের সবজি মাশরুম। মাশরুম হচ্ছে এগুলো করতে পারে। মাশরুম ডায়াবেটিস, ব্লাড কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ক্যান্সার এগুলো থেকে আমাদেরকে ভালো রাখতে পারে। উত্তর হচ্ছে মাশরুম। এরপর মাশরুম ঔষধি গুণ সম্পন্ন এবং পুষ্টিকর। অবশ্যই মাশরুম ব্যয়বহুল না, মাশরুম অত ব্যয়বহুল না, মাশরুম কম দামে পাওয়া যায়। এইডস প্রতিরোধক, ঠিক তাই, এইডস প্রতিরোধক 1-3। এইডস প্রতিরোধক এবং ঔষধি গুণ সম্পন্ন, পুষ্টিকর 1 আর 3। কোনটা উৎপাদনশীল ঋণ? উৎপাদনশীল ঋণ। যুদ্ধ না, যুদ্ধ তো অনুৎপাদনশীল। নিষ্ক্রিয় না, নিষ্ক্রিয় অনুৎপাদনশীল। ভোক্তা, ভোক্তা মানে হচ্ছে যে ভোগ করে, তারা টাকাটা দিলে সে খেয়ে ফেলবে, তাহলে এটাও না। তাহলে হচ্ছে কৃষি। কৃষি একটা উৎপাদনশীল ঋণ। আমি ঋণ দিচ্ছি, ওই লোকটা কৃষি কাজ করেছে, কৃষি কাজ করে সে হয়তো ধান, পাট, গম, গরু ছাগল পালন কিছু একটা করেছে, তাহলে উৎপাদনশীল ঋণ হচ্ছে কৃষি। আমি শতভাগ শিওর। উত্তর যদি এখানে অন্য কিছু দেয় তাহলে তারা ভুল লিখছে। কৃষি উত্তর। তা ঠিক আছে, ধন্যবাদ। কৃষি উত্তর। উৎপাদনশীল ঋণ হচ্ছে কৃষি। এরপর শস্য বহুমুখীকরণের ফলে কোনটা ঘটে? শস্য বহুমুখীকরণ করলে ওই জমিটার উর্বরতা বাড়ে। শস্য বহুমুখীকরণ করলে উৎপাদন বাড়ে। শস্য বহুমুখীকরণ করলে উৎপাদন বাড়ে। শস্য বহুমুখীকরণ করলে উর্বরতা বাড়ে। এমনিতে একটা জমিতে তুমি যদি একই ফসল বারবার 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 করো, ধীরে ধীরে ওই জমি অনুর্বর হয়ে পড়ে। বহুমুখীকরণ করলে উর্বরতা বৃদ্ধি পায়, ভালো থাকে, উৎপাদন ঝুঁকি বৃদ্ধি পায়, জীবনেও না। পুষ্টিকর খাদ্য উৎপাদন কমে যায়, জীবনেও না। বহুমুখীকরণ একটা ভালো জিনিস, সরকারের ব্যয় বাড়বে, জীবনেও না। উৎপাদন যদি বাড়ে
সরকারের ব্যয় বাড়বে কেন? সরকারের ব্যয় বরং কমে আসে, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ঠিক তাই, আমাদের শস্য বহুমুখীকরণ করলে মাটির উর্বরতা বাড়ে, উৎপাদনও বাড়ে। গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশের মধ্যে শীর্ষস্থানীয় দেশ চায় না চীন। শীর্ষস্থানীয় দেশ চীন। গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি নির্গমন করে চায়না। বায়োটেকনোলজি, হাঙ্গেরীয় হাঙ্গেরীয় একজন বিজ্ঞানী, উনি এই কথাটা প্রথম বলেছিলেন। বায়োটেকনোলজি 1919 সালে এটা বলছেন প্রথম। কৃষিতে পানি সেচ করার কারণে খাদ্যের ঘাটতি পূরণ হয়, আচ্ছা। কর্মসংস্থান বৃদ্ধি পায়, আচ্ছা। পরনির্ভরশীলতা বাড়ে না। কৃষিতে আমি যদি সেচ দিই তাহলে কি হবে? তাহলে যেটা হবে, অনেক ফসল উৎপাদন হবে। অনেক ফসল উৎপাদন হলে খাদ্যের যে ঘাটতি আছে, খাদ্যের যে কমতি আছে, এটা পূরণ হবে, সঠিক। এবং অনেক ফসল উৎপাদন করার জন্য শ্রমিক ভাইয়া অনেক লাগবে, তাহলে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এক দুই, এক দুই। তারপর কোনটি চাষের জমির প্রয়োজন হয় না? আমরা জানি আমাদের বাংলাদেশের কৃষি 2 নম্বর অধ্যায়ে জমি চাষ লাগবে না, জমি প্রয়োজন হবে না, এরকম চাষের একটাই জিনিসই আছে, মাশরুম। উত্তর খ, মাশরুম। এরপর নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ? নার্সারি থেকে বন হয়, বন বন বনায়ন, গাছপালা লাগানো, বনায়ন কর্মসূচির অংশ, বনায়ন কার্যক্রমের অংশ, নার্সারি বনায়নের অংশ। এরপর কৃষি ঋণের উপ আনুষ্ঠানিক উৎস কোনটা? কৃষি ঋণের উপ আনুষ্ঠানিক উৎস কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক তো দেয় নেই। রাজশাহী কৃষি উন্নয়ন আছে, কিন্তু না, রাজশাহী কৃষি উন্নয়ন, বুঝতে পেরেছি, আমার মাথায় বুদ্ধি চলে আসছে। এখানে প্রশ্নটা কি করছে দেখো, কৃষি ঋণ, উত্তরটা কি হওয়ার কথা ছিল? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হওয়ার কথা ছিল, ছিল। কিন্তু আমি জানি এ উপ আনুষ্ঠানিক, ওইখানে আমি পড়ছিলাম একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস, একটা হচ্ছে উপ আনুষ্ঠানিক উৎস। মনে করে দেখো, তোমরাও পড়ছো আনুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক, আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিক উৎস, কৃষি ঋণের অনানুষ্ঠানিক উৎস। তুমি বলতে পারো ভাই কয়েকটা উদাহরণ দেন তো। এই যে তোমার বন্ধু, তোমার বান্ধবী, এদের কাছ থেকে তুমি যদি টাকা ধার নাও, এটা অনানুষ্ঠানিক উৎস। গ্রামের মহাজন, ঠিক আছে, গ্রামের মহাজন, আত্মীয় স্বজন, এদের কাছ থেকে তুমি যদি টাকা ধার নাও, এটা হচ্ছে অনানুষ্ঠানিক উৎস। আর আনুষ্ঠানিক উৎস কোনটা? আনুষ্ঠানিক উৎস হচ্ছে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ব্যাংক। উপ আনুষ্ঠানিক উৎস কোনটা? উপ আনুষ্ঠানিক উৎস হচ্ছে বিভিন্ন এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান। আর এই যে এনজিও মতো প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ব্যাংক। আমার উত্তর হচ্ছে গ নাম্বারটা। উপ আনুষ্ঠানিক উৎস বলছেন, উপ আনুষ্ঠানিক হচ্ছে এনজিও ধরনের প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান যারা পুরোপুরি ব্যাংকিং সার্ভিস দেয় না, ওরা, এরকম আছে গ্রামীণ ব্যাংক। উত্তর গ্রামীণ ব্যাংক, ঠিক উত্তর দিয়েছি, গ্রামীণ ব্যাংক। সামনে যাই, এবার বাংলাদেশের শিল্প, অধ্যায় 3। চলো দেখি অধ্যায় 3, দ্রুত দেখব। বাংলাদেশের বেশিরভাগ শিল্পে কোন ধরনের পণ্য উৎপাদিত হয়? ভোগ্য পণ্য, ভোগ করার পণ্য, খেয়ে ফেলবো, গায়ে দিয়ে ফেলবো, এই জাতীয় পণ্য, ভোগ্য পণ্য। এরপর নিচের কোনটা বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য না? বৃহৎ শিল্প অধিক শ্রম লাগে, বৃহৎ শিল্প অধিক মূলধন লাগে, উন্নত প্রযুক্তিও লাগে, এগুলো সবই বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য। পারিবারিক মালিকানা না, পারিবারিক মালিকানা বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য নয়, উত্তর লাস্টেরটা। এরপর মাইক্রো শিল্পে শ্রমিকের সংখ্যা হলো মাইক্রো, ক্ষুদ্র, কম লাগবে। এই যে 10 থেকে 24 জন হলেই চলবে, 10 থেকে 24 জন হলেই চলবে মাইক্রোতে। উপরের বৈশিষ্ট্যগুলো কোন শিল্পের সাথে সঙ্গতিপূর্ণ? চলো বৈশিষ্ট্য দেখি। মহিলাদের কর্মসংস্থান, স্বল্প মূলধন, দেশীয় কাঁচামাল, দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার, এটা হচ্ছে কুটির। সব জায়গাতে এটা লেখা থাকে, দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার। ওই যে আমাদের নারকেল, নারকেলের মালা, নারকেলের ছোবড়া, তারপর হচ্ছে পুরাতন মায়েদের শাড়ি, ওই শাড়ি দিয়ে সুন্দর সুন্দর কাঁথা বানায় ফেলে, এইগুলো সবই কুটির শিল্পের অন্তর্গত। তাহলে এটা কুটির শিল্প, আছে আছে, কুটির শিল্প, কুটির শিল্প। এরপর বাংলাদেশে কোন ধরনের শিল্পে আত্মকর্মসংস্থান, নিজের কর্মসংস্থান নিজে করব, এটা কোন ধরনের শিল্পের সুযোগ সবচেয়ে বেশি? কুটির শিল্পে নিজের কর্ম নিজে করার সুযোগ সবচেয়ে বেশি। তারপর বাংলাদেশের অর্থনীতির অন্যতম সমস্যা বেকারত্ব, অবশ্যই আমাদের বেকারত্ব আছে। স্বল্প মূলধন,
হ্যাঁ আমাদের মূলধন স্বল্পই। শিল্পে অনগ্রসর, হ্যাঁ আমাদের শিল্পে আমরা অনগ্রসর। সব সমস্যাই আমাদের আছে, উত্তর সবগুলো তাহলে। এরপর টনি সাহেবের কারখানা কোন শিল্পের অন্তর্ভুক্ত? টনি চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটা পোশাক তৈরির কারখানা আছে, যেখানে 8,000 শ্রমিক, ওরে বাবা বেশ বড় কারখানা, তৈরিকৃত পোশাক ইউরোপে পাঠায়, আমেরিকাতে পাঠায়। ওনার কারখানাটা কোন শিল্প? বড় কারখানা তো, 8,000 শ্রমিক, অনেক শ্রমিক, বৃহৎ। বৃহৎ, ঠিকঠাক উত্তর দিয়েছে, বৃহৎ শিল্প। তারপর জাতীয় অর্থনীতিতে এ ধরনের শিল্প কি অবদান রাখে? বৈদেশিক মুদ্রা অর্জনে, অবশ্যই, সে বাইরের দেশে পাঠাইতেছে, বৈদেশিক থেকে টাকা আসতেছে, অনেক ভালো। বেকারত্ব দূরীকরণ, হ্যাঁ বেকারত্ব দূর হয়েছে, 8,000 শ্রমিক কাজ করছে, বেকারত্ব দূর হয়েছে। আয় কর্মসংস্থান, হ্যাঁ এটার মাধ্যমে আয়ও হইতেছে, কর্মসংস্থানও তৈরি হচ্ছে। মনে তো হচ্ছে সবই হবে, মনে হচ্ছে সবই হবে, সবই উত্তর। এরপর সালাম সাহেবের শিল্প প্রতিষ্ঠানটি কোন ধরনের? সালাম 5 কোটি টাকা ব্যয়ে 50 জন শ্রমিক দিয়ে ম্যানুফ্যাকচারিং শিল্প, মাত্র 5 কোটি টাকা। আমার জন্য অনেক টাকা, কিন্তু অর্থনীতিতে মাত্র শ্রমিক হচ্ছে 50 জন, তাহলে এটা কোন ধরনের শিল্প? এটা ক্ষুদ্র শিল্প, এটা ক্ষুদ্র শিল্প। চমৎকার। এই শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে কারিগরি জ্ঞানের প্রয়োগ হতে পারে, প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবহার হতে পারে, শুধু পরিবারের সদস্যরাই এর মালিক হতে পারে না, না 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 না, পরিবারের সদস্য মালিক হবে এটা কেমন কথা? কারিগরি জ্ঞানের প্রয়োগও হয়, প্রাতিষ্ঠানিক ঋণেরও ব্যবহার হতে পারে, 1-2 উত্তর ক। তারপর পোশাক শিল্প কোন ধরনের শিল্প? পোশাক শিল্পে টাকা পয়সা কম খাটানো হয়, যন্ত্রপাতিও খুব বেশি আধুনিক না, কিন্তু ভাই এখানে অনেকটা শ্রম দিতে হয়, তাহলে এটা লেবার ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ অর্থাৎ এটা একটা শ্রমনিবিড়। লেবার মানে শ্রম, ইন্টেন্সিভ মানে নিবিড়, তাহলে শ্রমনিবিড় শিল্প, এটা একটা শ্রমনিবিড় শিল্প। তারপর বৃহদায়তন শিল্পের শ্রেণীভুক্ত কি? পাট বস্ত্র বৃহদায়তন শিল্প, বাঁশ বেত এগুলো কুটির শিল্প, কাগজ সার, 1-3 1-3 1-3 ওকে। বৃহদায়তন শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে পাট বস্ত্র, কাগজ সার এগুলো। বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য কি? বৃহৎ শিল্পের মূলধন অনেক বেশি, শ্রম বিভাজনের সুযোগ কম, না কম না, শ্রম বিভাজনের সুযোগ থাকতে হয় বেশি। বৃহদায়তন শিল্পে শ্রম বিভাজনের সুযোগ বেশি থাকে। উন্নত প্রযুক্তির ব্যবহার, ঠিক তাই, উন্নত প্রযুক্তির ব্যবহার, 1-3 1-3 উত্তর 1-3। মূলধন অনেক বেশি, উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে, উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে 1-3। এরপর শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের শিল্পকে 9 ভাগে ভাগ করা যায় শিল্পনীতি 2010 অনুযায়ী। শিল্পনীতি 2010-এর 9 ভাগে ভাগের কথা বলেছে। বৃহদায়তন শিল্প বিকাশের ফলে অনেক লোকের চাকরি হয়, অনেক বৈদেশিক মুদ্রা আসে, উৎপাদন বাড়ে, ভালো ব্যাপার। শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্ক থাকে, মিথ্যে কথা। উন্নত উৎপাদন কৌশল ব্যবহার হয়, আসলেই তো উন্নত উৎপাদন কৌশল ব্যবহার হয়, কিন্তু শিল্প বিকাশ হলে কি হয়? এমনিতে তো এটা হয়, আয় বৈষম্য হ্রাস পায়, মিথ্যে কথা। আয় বৈষম্য বৃদ্ধি পায়, মালিক আরো বড় লোক হয়, শ্রমিক সে আরো গরিব হয়, একচেটিয়া কারবার রোধ হয়। কি বলছে? বৃহৎ আয়তন শিল্প বিকাশ। বৃহৎ আয়তনের শিল্প বিকাশ হলে একচেটিয়া কারবার কেমনে রোধ হবে? বৃহৎ আয়তনের শিল্পে, আচ্ছা, উন্নত উৎপাদন কৌশল, আমার এটাই মনে হচ্ছে, উন্নত উৎপাদন কৌশল ব্যবহার হবে। একচেটিয়া কারবার তো বরং আরো বাড়ার কথা না? উন্নত উৎপাদন কৌশল ব্যবহার হয়, একচেটিয়া কারবার আরো বাড়বে, কারণ বৃহদায়তন শিল্প সবাই দিতে পারে না, তাই উন্নত উৎপাদন কৌশল ব্যবহার হবে, এটাই সঠিক উত্তর। নিচের কোনটি, কোন শিল্পটি শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে? এই যে পড়ে আছে গার্মেন্ট শিল্প, নিয়ন্ত্রিত শিল্প, হাইটেক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সংরক্ষিত শিল্প। ওরে বাবা, এটার উত্তর হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি। হাই টেক, হাই টেকনোলজি, উচ্চ প্রযুক্তি লাগবে, এটাতে শ্রমিক বেশি দিয়ে হবে না। নিয়ন্ত্রিত শিল্প যেগুলো, সেগুলো তো শ্রমিক বেশি দেওয়া হয় না। সংরক্ষিত শিল্প, এটাতে তো শ্রমিক আরো বেশি দিবেই না, তাহলে উত্তর ক্ষুদ্র ও মাঝারি। কুটির শিল্প টিকিয়ে রাখা কেন প্রয়োজন? দেশজ কাঁচামালের সদ্ব্যবহার, প্রথমটাই উত্তর, এটা আগে একবার পড়ছিলাম। দেশজ কাঁচামালের সদ্ব্যবহারের জন্য কুটির শিল্প টিকিয়ে রাখা প্রয়োজন। জ্ঞান পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি, উচ্চ হাই প্রযুক্তি, টেকনোলজি, টেকনোলজি পুরোটা লিখলাম না, লিখলাম টেক, হাই টেক। জ্ঞান পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর শিল্প হচ্ছে হাইটেক শিল্প। হাইটেক শিল্প পেয়ে গেছে উত্তর। তারপর বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চা উৎপাদিত হওয়ার মূল কারণ কোনটি? বৃষ্টি। পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, তো ভাই
পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় বুঝলাম, ওইখানে চা চাষ হয় তাও বুঝলাম। তো কোনো একটা এলাকায় বৃষ্টিপাত হলে ওই অঞ্চলেই তো চা চাষ করা যাইতো, পাহাড়ের দরকার কি আপনার? এখানেই হচ্ছে মূল টুইস্টটা ভাই। এই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের এই ঢালে, পাহাড়ের এই ঢালে তুমি দেখবা চা গাছগুলো জন্মায়। এই চা গাছগুলোর জন্য বৃষ্টি যেমন লাগবে, এদের জন্য বৃষ্টি যেমন লাগবে, ঠিক একইভাবে এই চা গাছের যেখানে গোড়া, যেখানে মূল, সেখানে পানি জমতে পারবে না। চা গাছের যেখানে গোড়া, সেখানে পানি জমতে পারবে না। কথা বুঝতে পারা যাচ্ছে যে ভাই পাহাড়ি অঞ্চলে এই কারণেই চাটা হয়, যে ভাই বৃষ্টিপাত লাগবে এবং পানি জমা যাবে না। তো পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ভালোই হয়। আর এই যে জায়গাটা ঢালু, ঢালু হওয়ার কারণে এখানে পানি জমে না, পানি গড় করে নেমে চলে যায়। এই কারণে এই অঞ্চলে চায়ের চাষ করা হয়, যেমন বাংলাদেশের সিলেট অঞ্চলে চায়ের চাষ হয়, কারণ এটা পাহাড়ি অঞ্চল। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে পোশাক। পোশাক তৈরি, পোশাক তৈরি, পোশাক। আমাদের গার্মেন্টস এর আপুরা, গার্মেন্টস এর মায়েরা, বোনেরা, ওরা অনেক পোশাক উৎপাদন করে, সেগুলো বিদেশে বেচে টাকা আসে। বাংলাদেশ নিচের কোন দ্রব্যটি রপ্তানি করে না? ঔষধ। রপ্তানি করি, অবশ্যই করি, তাহলে এটা ভুল। হিমায়িত খাদ্য, অবশ্যই হিমায়িত খাদ্য রপ্তানি করি। উপরে কি আছে? চা, অবশ্যই চা রপ্তানি করি, মাত্রই তো পড়ছি সিলেটের চা রপ্তানি করি। তেল রপ্তানি করি না, তেল বরং বিভিন্ন দেশে থেকে কিনি, আমাদের দেশে তেল অতটা নাই, তেল কিনতে হয়। কোন দ্রব্যটি রপ্তানি করে না? উত্তর হচ্ছে তেল। আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে কি হয়? আমদানি বিকল্প শিল্পায়ন, যেগুলো দেশের বাইরের থেকে আনি, সেটা হচ্ছে আমদানি। এখন এগুলোর বাইরের থেকে যেন না আনতে হয়, সেজন্য যে শিল্পটা, ওইটাই হলো আমদানি বিকল্প শিল্প। ওটা হলে কি হয়? অভ্যন্তরীণ বাজার সংকুচিত হয়, জীবনেও না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পায়, জীবনেও না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়, আমাদের কাছে যে ডলারটা আছে ওই ডলারগুলো সেভ হয়, কারণ আমদানি করতে গিয়ে, অন্য দেশে থেকে পণ্য আনতে গিয়ে আমাদের বৈদেশিক রিজার্ভ খরচ হচ্ছে না। তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাবে না, বৃদ্ধি পাবে। লাস্টে কি বলছে? দেশীয় উৎপাদকদের উৎপাদন সক্ষমতা ক্ষুণ্ণ হয়, জীবনেও না। দেশীয় উৎপাদকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, কারণ তারা নতুন একটা কিছু বাস্তবায়ন করতেছে, নতুন একটা কিছু উৎপাদন করতেছে। তাহলে উত্তর 3 নাম্বারটা। অবশ্যই আমদানি ব্যয় কমে আসে, ঠিক তাই, আমদানি কম করছি, কারণ যেটা আমদানি করব সেটা নিজের দেশেই উৎপাদন করতেছি, ওইটার বিকল্প নিজের দেশে উৎপাদন করছি, তাহলে আমদানি কম করতেছি, তাহলে আমদানির পিছনে যে ব্যয় সেটা কমে আসবে। উত্তর 3। এরপর 4 নম্বর অধ্যায়, আমাদের মেলথাস সাহেবের অধ্যায়, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান থেকে প্রশ্ন কম আসে, জনসংখ্যা, মানব সম্পদ, এই 2 জায়গা থেকে প্রশ্ন আসবে। এবং এই 2 জায়গার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের লাগবে একটি ক্যালকুলেটর। পরীক্ষার হলে অনেক ছেলেপেলে, অতি পণ্ডিত, এরা কি করে? ফার্স্ট পেপারের দিন এরা কোনো মতে একটা ক্যালকুলেটর নিলেও, ভাঙাচোরা একটা ক্যালকুলেটর ফার্স্ট পেপারের দিন নিলেও, তারা বলে সেকেন্ড পেপারে ক্যালকুলেটর কেন নিয়ে যাব? আরে, মুদ্রাস্ফীতির অঙ্ক কে করবে? মুদ্রাস্ফীতির অঙ্ক কি তোমার বন্ধু করে দিবে? তো মুদ্রাস্ফীতির অঙ্কের জন্য ক্যালকুলেটর লাগবে না। ঠিক একইভাবে জনসংখ্যারও কিছু ছোট ছোট ম্যাথ আছে, সেটার জন্য ভাই ক্যালকুলেটর লাগবে। সুতরাং তুমি অবশ্যই ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার হলে যাবা। কথা ক্লিয়ার? দ্বিতীয় পত্রের দিন, হ্যাঁ দ্বিতীয় পত্রের দিনও তুমি ক্যালকুলেটর নিয়ে যাবা, আর আমার সাথে এখন এমসিকিউ সলভ করবা আশা করি। প্রথম আদমশুমারি করা হয়েছে কত সালে? 74 সালে। বাংলাদেশে এখন পর্যন্ত ভাইয়া মাথায় রাখবা, আদমশুমারি কয়টা হয়েছে জানো? 6টি। আদমশুমারি হয়েছে 6টি। 1974 প্রথমটা। এরপর আমাদের আদমশুমারিগুলো আসলে 71 সালের সাথে সম্পৃক্ত, 10 বছর পর পর করি। তো 71-এ করতে পারি নাই, তাই 74-এ করছি। কিন্তু 71-এর ওই স্মৃতিকে মাথায় রেখে এরপর 81-তে করলাম, এরপর 91-তে করলাম, এরপর আমরা করেছি 2001-এ। 2001-এ লিখে ফেলছি 201। কি বোকা ছাত্র হয়ে গেলাম। তারপর করেছি 2011-তে, তারপর করতে গেছি 2021-এ। কিন্তু 21 সালে চলে এসেছে করোনা। করোনা, তুমি আমায় ধরো না, কিন্তু করোনা আমাদেরকে ধরে ফেলেছিল, করোনা ধরে ফেলেছিল। এই কারণে আর 21 সালে ভাইয়া কি পারলাম না, করতে পারলাম না আদমশুমারি। 2022 সালে করেছি, 2022 সালে করেছি। 1, 2, 3, 4, 5, 6, বাংলাদেশের 6 বার আদমশুমারি হয়েছে, প্রথমবার 1974-এ,
74-এ। সামনে যাই। প্রশ্ন করছে ক দেশের জনসংখ্যার ঘনত্ব কত? আমি কেমনে জানবো ক দেশের জনসংখ্যার ঘনত্ব কত? আমি ক দেশে থাকি নাকি? আমি বাংলাদেশে থাকি। এটা কেমনে পারবো? আচ্ছা, উদ্দীপক আছে। ক দেশের আয়তন 1,50,000 বর্গ কিলোমিটার। 2015 সালে দেশের জনসংখ্যা ছিল 15 কোটি। দেশটিতে সম্পদের তুলনায় জনসংখ্যা চাপ বেশি। তো ঠিক আছে, তো ভালো হয়েছে। 15 কোটি লেখেন। 15 কোটি লেখার পরে 1,50,000 এটা দিয়ে ভাগ দেন। এটা দিয়ে ভাগ দিলে যেটা পাবেন সেটা উত্তর। আপনার হাতে ক্যালকুলেটর আছে, ভাগ করা শুরু করে দেন। উত্তর 1000, তাহলে উত্তর 1000 শেষ। সামনে যাই। উদ্দীপকে উল্লেখিত পরিস্থিতির কারণে দেশটাতে কি হবে? খাদ্য ঘাটতি থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। বেকারত্ব বিরাজ করতে পারে। হ্যাঁ, পারে। কারণ জনসংখ্যা বেশি, যতটুকু থাকার কথা তার থেকে বেশি। তাহলে বেকারত্ব হবে, খাদ্য ঘাটতি হবে। শিল্পায়ন ত্বরান্বিত, জীবনেও না। শিল্পায়ন ত্বরান্বিত হবে না। 1 আর 2, উত্তর ক। 1, 2। স্থূল জন্মহার। স্থূল জন্মহার, ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট, এটা বের করতে বলছে। এটা বের করার সূত্র কোনটা? এটা বের করার সূত্র হচ্ছে বাচ্চা জন্ম নিছে কয়টা, বার্থ রেট ডিভাইডেড বাই আমাদের পপুলেশন, গুণ করতে হবে 1000 দ্বারা। এটা হচ্ছে সূত্র। প্রথমটাই তো মনে হচ্ছে, বার্থ রেট পপুলেশন দ্বারা ভাগ করব, 1000 দিয়ে গুণ করব, প্রথমটা উত্তর। এরপর নিচে স্থূল মৃত্যু হার, সেম জিনিসপত্র। উপরে ডেথ রেট, নিচে পপুলেশন, গুণ করব 1000 দ্বারা, শেষ। এটা হচ্ছে সূত্র। উপরে ডেথ রেট, নিচে পপুলেশন, গুণ করবো 1000 দ্বারা। এটাই সঠিক লাগতেছে। এটা 100 দিয়ে গুণ করতে হবে না, 100 দিয়ে গুণ করতে হবে না। উপরেরটা পি উপরে লিখতে হবে না। উত্তর খ নাম্বারটা। উত্তর খ নাম্বারটা। এরপর জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কোনটা? খুব সহজ। বার্থ রেট, ডেথ রেট ডিভাইডেড করবো 1000 দিয়ে, গুণ করবো 100 দিয়ে। এটাই হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বার্থ রেট বিয়োগ ডেথ রেট ডিভাইডেড বাই 1000 গুণ 100। দেখি কই আছে। বার্থ রেট ডেথ রেট 1000 গুণন 1000, এটা ভুল। 1000 1000 দুইবার লিখছে, 1000 1000 দুইবার লিখছে, ভুল। 1000 আর 100 ঠিক আছে তো। ডেথ রেট বার্থ রেট না, বার্থ রেট হবে আগে, ডেথ রেট হবে পরে, এটা ভুল। তাহলে উত্তর সঠিক প্রথমটা। উত্তর সঠিক প্রথমটা। বার্থ রেট বা জন্মহার বিয়োগ মৃত্যুহার ডিভাইডেড বাই 1000 গুণ 100। সামনে যাব। স্থূল মৃত্যুহার, এটা একবার পড়লাম না? ডেথ রেট পপুলেশন গুণন 1000, ঠিক আছে। ডেথ রেট পপুলেশন গুণ 1000, ঠিকঠাক। ক দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? আমি কি করে বলবো? এটা দেখতে হবে। ক দেশের স্থূল জন্মহার 18.9, স্থূল মৃত্যু হার 5.2 ডিভাইডেড বাই 1000 গুণন 100। ভাইয়েরা ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপো। হ্যাঁ, অসংখ্য মেধাবী ছাত্র আছে যারা মুখে মুখে করে ফেলবে। ভাই অত মেধাবী হইও না, অত মেধাবী পরীক্ষার হলে হওয়ার দরকার নাই। ঠিক আছে, এটা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষা। ঠিক আছে, এখানে ক্যালকুলেটর চাপবা। অনেকে বলবে ভাইয়া আমি তো সময় হয় না। সময় দিয়ে কি করো? সময় কি খাও না গায়ে দাও? সময় তোমার হবে, ঠিক আছে। 1.37, 1.37, উত্তর 3 নাম্বারটা। 1.37। তারপর কোন দেশের জনসংখ্যা গণনার উৎকৃষ্ট পদ্ধতি কোনটা? আদমশুমারি। আদমশুমারি, জনে জনে বাড়িতে গিয়ে গণা শুরু করেন। আদমশুমারি, আদমশুমারি উৎকৃষ্ট পদ্ধতি, আদমশুমারি। তারপর জনসংখ্যার ঘনত্ব পরিমাপ, ঘনত্ব টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া। এটা মানে বার্থ রেট লিখছে, টোটাল বার্থ রেট ভুল। টোটাল ডেথ রেট ভুল। টোটাল ডেথ রেট ভুল। টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, এটাই সঠিক উত্তর। সঠিক উত্তরে ক্রস দিছি কেন? ছি ছি, এটাই সঠিক উত্তর। টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া। আচ্ছা, তারপর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা বাড়ে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। জনসংখ্যা বাড়বে ডাবল ডাবল, 1 2 4 8 16 32 64 128, এভাবে বাড়বে জনসংখ্যা, খাদ্য উৎপাদন বাড়বে 1 2 3 4 5 6 এইভাবে। তাহলে খাদ্য জনসংখ্যা, জনসংখ্যা জ্যামিতিক, খাদ্য গাণিতিক, জনসংখ্যা জ্যামিতিক, খাদ্য গাণিতিক। ছকটি কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এই যে ভাই হঠাৎ করে জনসংখ্যা ভালো অবস্থায় থাকার কারণে জনসংখ্যা বাড়ছে, বাড়তে বাড়তে ভারসাম্য অবস্থা, ভারসাম্য অবস্থার পর জনসংখ্যা এত বেশি বাড়ছে যে প্রকৃতি নিরোধ করে দিয়েছে। হয়তো একটা ভূমিকম্প হয়েছে, হয়তো একটা দুর্ভিক্ষ হয়েছে, হয়তো একটা বন্যা হয়েছে, মহামারী হয়েছে, প্রাকৃতিক নিরোধ। জনসংখ্যা কমে ভারসাম্যে আসছে, আবার জনসংখ্যা বাড়বে, আবার জনসংখ্যা কমে যাবে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, উত্তর 3। এরপর
ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী কোনো প্রকার হস্তক্ষেপ না করা হলে কত বছর পর জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হবে? 25 বছর। ম্যালথাস বলছে 25 বছরের জনসংখ্যা ডাবল। 25 বছরের জনসংখ্যা ডাবল হয়ে যাবে, ম্যালথাসের তত্ত্ব। এরপর এন এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থের লেখকের টমাস ম্যালথাস। এই বইতেই তো ম্যালথাস তার বিখ্যাত ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব দিয়েছিল। এই বইয়ের লেখক টমাস ম্যালথাস। জ্যামিতিক হার কোনটা? জ্যামিতিক হার যেই হারে জনসংখ্যা বাড়ে, এই যে 1 2 4 8 16 32 64, এইটা উত্তর কই? 1 2 3 4, এটা ভুল। 2 4 6 8, 2 এর ডাবল 4 ঠিক আছে, কিন্তু 4 এর ডাবল 6 না, ভুল। 1 3 5 7, 1 এর ডাবল জীবনও 3 না, ভুল। 1 2 4 8 উত্তর ক নাম্বারটা? উত্তর ক নাম্বারটা। মাথার একবার দ্বিগুণ 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 হলে জ্যামিতিক। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, ঠিক আছে। এটা কেমনে করছেন? আরে ভাই 2 দিয়ে গুণ করছি রে ভাই, প্রত্যেকটা দ্বিগুণ করে বাড়তেছে, ঠিক আছে। 1 2 4 8 এভাবে করে করে হচ্ছে বেড়ে যাচ্ছে। বুঝছি, পারবো। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব কি? আচ্ছা দেখি। কর্মসংস্থান বৃদ্ধি, জীবনেও না। জনসংখ্যা বাড়লে কর্মসংস্থান বাড়তে ভূতে ধরছে। কৃষি জমির উপর চাপ বৃদ্ধি, কৃষি জমির উপর আসলে চাপ বাড়তেছে। মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনেও না। জনসংখ্যা বাড়লে মাথাপিছু আয় কমে। বাণিজ্য উদ্বৃত্ত, মানে মানে হইতেছে ভাই ব্যবসা বাণিজ্য করে উদ্বৃত্ত থেকে যাচ্ছে, জীবনেও না। উত্তর খ। কৃষি জমির উপর চাপ বাড়তেছে, কৃষি জমির উপর চাপ বাড়ছে। এরপর জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব কি? খাদ্যে ঘাটতি, খাদ্য তো ঘাটতি হচ্ছেই। বাসস্থানের সমস্যা, হ্যাঁ এটাও হচ্ছে। মূলধন গঠনে অসুবিধা, এটাও হচ্ছে। পরিবেশ দূষণ, এটাও তো হচ্ছে। সবগুলাই তো হচ্ছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে এর মধ্যে খাদ্য ঘাটতি। এর মধ্যে খাদ্য ঘাটতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব। সবগুলোই হচ্ছে, বাট প্রশ্ন করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? খাদ্য ঘাটতি। এরপর জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমের যোগান বৃদ্ধি পায়, সঠিক। আসলে শ্রমের যোগান বাড়ে। পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, সঠিক। বাজার সংকুচিত হয় না। বেশি মানুষ থাকলে বেশি কাস্টমার, বেশি পণ্যের উৎপাদক, মানে পণ্য উৎপাদন করবে শ্রমিক হিসাবে, তাহলে বাজার সংকুচিত হবে না। 1 2, 1 আর 2 সঠিক। তারপর জনসংখ্যা বৃদ্ধির ফলে জনগণের আয় বাড়ে, বেকারত্ব বাড়ে, দারিদ্র্য বাড়ে। বেকারত্ব বাড়ে, দারিদ্র্য বাড়ে, জনগণের আয় বাড়ে না। জনসংখ্যার সাথে জনগণের আয় বৃদ্ধির সম্পর্ক নাই। লাস্টের দুইটা। তারপর ম্যালথাসের মতে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। 1 2 3 4 5, হ্যাঁ এরকম করেই খাদ্য উৎপাদন বাড়ে। 1 2, উত্তর 1 আর 2, সাবাস। তারপর মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক তিনটা। মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক তিনটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক। আচ্ছা, তিনটা। এরপর কোনটি মৌলিক মানব উন্নয়ন সূচক না? দেখি। আয়ুষ্কাল, এটা একটা মৌলিক মানব উন্নয়ন সূচক। শিক্ষাও তো মৌলিক মানব উন্নয়ন সূচকের মধ্যে অন্তর্ভুক্ত। জীবনযাত্রার মানও মৌলিক মানব উন্নয়ন সূচকের অন্তর্ভুক্ত। কর্মসংস্থান, এটাই মানব উন্নয়ন সূচকের অন্তর্ভুক্ত না। তাহলে এটাই হচ্ছে উত্তর। এটাই উত্তর, গ নম্বরটা। কর্মসংস্থানের উত্তর। এরপর আসো পঞ্চম অধ্যায় হচ্ছে খাদ্য নিরাপত্তা দেখবো এবার। খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় একটি দেশের 1 বছরের খাদ্যের যোগান না, স্বল্পকালীন খাদ্যের প্রাপ্যতা না, বর্তমানে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা না, বর্তমান না, ভবিষ্যতের কথা ভাববো। বর্তমান এবং ভবিষ্যতের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ, এটাই সঠিক। বর্তমান ও ভবিষ্যতের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের গতি অনেকাংশে কিসের উপর নির্ভরশীল? খাদ্যের নিরাপত্তার উপর নির্ভরশীল। অর্থনীতির গতি, উন্নয়নের গতি। খাবার ভালো থাকলে তুমি ভালো করতে পারবা। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল, খাদ্য ও কৃষি, ওতে অর্গানাইজেশন, এটা কোথায় আছে? আর্থিক সংস্থা, জাতিসংঘ, বিশ্ব খাদ্য কৃষি সংস্থা। উত্তর খ নম্বরটা, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা। তারপর খাদ্য নিরাপত্তার দিক কয়টা? খাদ্য নিরাপত্তার দিক হচ্ছে তিনটা। খাদ্যের ক্রয় যোগ্যতা অর্জনকারী উপাদান নয় কোনটি? ভোক্তার আয়, দ্রব্যের মূল্য, খাদ্য আমদানি, খাদ্য উৎপাদন। খাদ্য আমদানি, ক্রয় যোগ্যতা মানে হইতেছে ভাই তোমার খাবারটা
কেনার যোগ্যতা, তোমার খাবারটা কেনার যোগ্যতা। সো তোমার খাবার কেনার যোগ্যতা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে তুমি কত টাকা আয় করো। তুমি যদি টাকা বেশি আয় করো যোগ্যতা বেশি হবে, তুমি টাকা আয় করলে যোগ্যতা কম হবে, সহজ কথা। 2 নম্বর হচ্ছে দ্রব্যের মূল্য। দ্রব্যটার মূল্য খুবই ইম্পর্টেন্ট, কারণ দ্রব্যের মূল্য বেশি হলে তুমি টাকা ক্রয় যোগ্যতা থাকবে না, ঠিক আছে। খাদ্যটা উৎপাদন হচ্ছে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা উত্তর খাদ্য আমদানি। খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ নয়, নয় কোনটা? আচ্ছা, পানির সংকট অবশ্যই একটা কারণ, আবহাওয়ার পরিবর্তন কারণ, ভূমি মানের অবনতি, ওরে বাবা, ভূমির মানের অবনতি, জায়গা জমি, মানে যে জমিতে কৃষি কাজ করে আর কি, ওই জমিটার মানের অবনতি হয়েছে, তাহলে এটাও তো হয়। সরকারের অপর্যাপ্ত খাদ্য সংগ্রহ, সরকার অপর্যাপ্ত খাদ্য সংগ্রহ করেছে। খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ নয় কোনটি? লাস্টেরটাই উত্তর, ঠিকই ধরেছি। খাদ্যের সরকার যদি অপর্যাপ্ত খাদ্য সংগ্রহ করে সেটা বিঘ্নিত হওয়ার কারণ হতে পারে না। খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ হচ্ছে উপরের গুলোই। এরপর খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়? খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ব্যবহার, খাদ্যের বিপণন না, খাদ্যের বিপণন না, 1-3। এরপর খাদ্য নিরাপত্তার বিষয়টি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত খাদ্য উৎপাদনের সাথে, খাদ্য সংরক্ষণ, খাদ্য প্রাপ্তি। ভেজালে পড়ে গেলাম তো। খাদ্য নিরাপত্তা বিষয়টা কিসের সাথে সম্পৃক্ত? উৎপাদন, সংরক্ষণ, প্রাপ্তি। কোনটি কোনটির সাথে সম্পৃক্ত? আমরা পড়েছিলাম কি? আমরা পড়েছি খাদ্য নিরাপত্তার সাথে 3টা বিষয় আছে। খাদ্যের ক্রয় যোগ্যতা 1, খাদ্যের প্রাপ্যতা 2, খাদ্যের উপযোগিতা 3। এখন আমাদের এই 3টা তো এখানে দেখতে পাচ্ছি না। প্রাপ্যতা না হয় ধরলাম প্রাপ্তি, তারপর তারপর আমাদের উত্তরটা দেখি, উত্তর হচ্ছে ওই প্রাপ্তি আর হচ্ছে উৎপাদন। খাদ্য সংরক্ষণ হবে না, নিরাপত্তার সাথে খাদ্য সংরক্ষণ হবে না, ঠিক আছে। খাদ্য সংরক্ষণ হবে না, কেন হবে না বুঝলাম না তো। প্রাপ্তি এটা প্রাপ্যতার সাথে সম্পর্কিত, উৎপাদন কিছুক্ষণ আগে তোমার পড়ানো হয়েছিল উৎপাদন প্রয়োগযোগ্যতার সাথে সম্পর্কিত হয়, সো সংরক্ষণ সম্পর্কিত নয়, বুঝলাম। তারপর খাদ্য নিরাপত্তার দিক হলো খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ব্যবহার, খাদ্যের মূল্য নয়, খাদ্যের ক্রয়যোগ্যতা। ক্রয়যোগ্যতাতে খাদ্যের মূল্য এটা পড়ে না, ওই 3টা 1 আর 3। আচ্ছা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে 2015 সালে, 2015 সালে। এরপর বাংলাদেশের খাদ্য নিরাপত্তার পরিস্থিতি কেমন? ভালো না, ভালো না, সন্তোষজনক না, মোটামুটি সন্তোষজনক না, মোটেই সন্তোষজনক না, না না, উদ্বেগজনক, উদ্বেগজনক। খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশে উদ্বেগজনক। তারপর খাদ্য ঘাটতি মোকাবেলায় কোনটা বেশি প্রয়োজন? খাদ্য উৎপাদন বেশি প্রয়োজন, বেশি করে খাদ্য উৎপাদন করতে হবে। সরকার নিচের কোন সংস্থার মাধ্যমে কৃষকদের মধ্যে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে? বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিএডিসি, এটির মাধ্যমে সরকার কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। বিএডিসি, বিএডিসি, এই নাম্বারটা উত্তর। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার কোনটি বিতরণ করে? সরকার সার বিতরণ করে। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার রাসায়নিক সার বিতরণ করে। যত ভালো সার দিতে পারবেন উৎপাদন বাড়বে, রাসায়নিক সার। এরপর নিরাপদ খাদ্যের প্রধান অন্তরায় কোনটি? বাধা কোনটা? বাধা। নিরাপদ খাদ্যের অন্যতম প্রধান অন্তরায় ভেজাল। মানুষ খাদ্যে ভেজাল দেয়, এই ভেজাল প্রবণতাই হচ্ছে নিরাপদ খাদ্যের প্রধান বাধা, অন্তরায়। এরপর কত সালে প্রথম বিশ্ব খাদ্য সম্মেলন? 1974 সালে। 1974 সালে রোমে প্রথম বিশ্ব খাদ্য সম্মেলন হয়েছিল, 1974-এ। এরপর খাদ্য অনিরাপদ হওয়ার কারণ সমূহ: পরিবেশগত, জীবাণুর আক্রমণ, রাসায়নিক উপাদানের মিশ্রণ। এটার ক্ষেত্রে 3টাই উত্তর, পরিবেশের কারণেও হয়, জীবাণুর আক্রমণেও হয়, রাসায়নিক উপাদান মিশালেও খাদ্য কি হয়ে যেতে পারে, খাদ্য অনিরাপদ হয়ে যেতে পারে। বিএসটিআই, বিএসটি হচ্ছে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স, ভুল, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটাই তো সঠিক, এটাই সঠিক। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, খাদ্যের মান এবং টেস্ট মানে হচ্ছে খাদ্যটার সবকিছু ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা যে ইনস্টিটিউট, সেটা হচ্ছে বিএসটিআই। এরপর টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ট্রেড কাউন্সিল না, ট্রেডিং কাউন্সিল না, ট্রেড ট্রেড না, ট্রেডিং, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এরপর এরপর হচ্ছে পরের অধ্যায় অর্থায়ন, অর্থাৎ ফাইন্যান্সিং। কোনো একটা কিছুতে তুমি ভাই টাকা ঢালতে হবে,
কোনো একটা কিছুতে টাকা বিনিয়োগ করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে। টাকাটা কোথা থেকে আনবা, কিভাবে আনবা, টাকাটা কিভাবে পরবর্তীতে খরচ করবা, এগুলো যে পরিকল্পনা, অর্থ সংগ্রহ, অর্থ ব্যবস্থাপনা, অর্থ সংগ্রহ, অর্থ ব্যবস্থাপনা, এটাই হচ্ছে অর্থায়ন। ফিনিশ কোন ভাষার শব্দ? এটি ল্যাটিন ভাষার শব্দ। ফিনিশ ল্যাটিন ভাষার শব্দ। এরপর অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থ সংগ্রহ এবং ব্যবস্থাপনা। অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা, এটাই হচ্ছে অর্থায়ন। এরপর অর্থায়নের প্রাথমিক ধাপ কোনটি? অর্থ সংগ্রহ। অর্থ সংগ্রহ হচ্ছে প্রাথমিক ধাপ, পরে হচ্ছে অর্থের ব্যবস্থাপনা। এরপর অর্থায়নের উৎস কয়টি? অর্থায়নের উৎস দুইটি, দেশ বিদেশ। অভ্যন্তরীণ উৎস, বাইরের উৎস, বাহ্যিক উৎস। ঠিক আছে, দুটি, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। এরপর অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? বাহ্যিক উৎস বৈদেশিক বিনিয়োগ, তাহলে এটাই বাহ্যিক উৎস, বৈদেশিক বিনিয়োগ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে ডিরেক্ট, এফ ডি আই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি, এই যে ডিরেক্ট। ঠিক আছে, বৈদেশিক, বৈদেশিক মানে হচ্ছে ফরেন, বৈদেশিক মানে হচ্ছে ফরেন, এই যে এফ এর বাংলা ইনভেস্টমেন্ট, ইনভেস্টের বাংলা হচ্ছে বিনিয়োগ। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই, এটাই হচ্ছে আমাদের অর্থায়নের বাহ্যিক উৎস, বাইরের উৎস। এরপর ঋণের কোন উৎসটা প্রাতিষ্ঠানিক? আপনাকে পড়াইছি প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক, আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক। প্রতিবেশী, প্রতিবেশী জীবনও প্রাতিষ্ঠানিক না, ধনী কৃষক না, আত্মীয় স্বজন না, এনজিও, এনজিও একটা প্রতিষ্ঠান, তাই এই উৎসটা প্রাতিষ্ঠানিক, এনজিও। এরপর বেসরকারি অর্থায়ন কত প্রকার? বেসরকারি অর্থায়ন 3 প্রকার। বেসরকারি অর্থায়ন 3 প্রকার। বেসরকারি অর্থায়ন 3 প্রকার, 3 প্রকার। একটা ছিল ব্যক্তিগত ব্যবসায়, আরেকটা ব্যবসায়, আরেকটা হচ্ছে অব্যবসায়। অব্যবসায় অর্থায়ন। স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য কোন ধরনের অর্থায়ন দীর্ঘমেয়াদী? স্থায়ী সম্পদের জন্য দীর্ঘমেয়াদী, স্থায়ী সম্পদের জন্য দীর্ঘমেয়াদী। অর্থায়নের বাহ্যিক উৎস, এটা পড়ে আসছি একবার, এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। অর্থায়নের বাহ্যিক উৎস প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ। এরপর সঞ্চয় থেকে কোনটি সৃষ্টি হয়? সঞ্চয় থেকে তৈরি হয় মূলধন, সঞ্চয় থেকে তৈরি হয় মূলধন। নাম্বারটা উত্তর, সঞ্চয় থেকে তৈরি হবে মূলধন। স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে ব্যাংক। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক আছে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক আছে, ওরা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ দেয়। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংক। তারপর ব্যাংক ঋণের উৎস নয় কোনটা? কি আছে? বিনিয়োগ ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ঋণের উৎস নয়, মানে কোথা থেকে ঋণ নিতে পারবো না, তাই তো? কোথা থেকে ঋণ নিতে পারবো না? কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবো না। কেন্দ্রীয় ব্যাংক আমার আপনার মতো সাধারণ মানুষকে ঋণ দিবে না। কিন্তু আপনি যদি একটা ব্যাংক হন, মানে আপনি নিজেই একটা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওদেরকে আবার কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিবে। আমাকে আপনাকে যে ব্যাংক ঋণ দেওয়া হয়, ওটা কেন্দ্রীয় ব্যাংক দিবে না। আচ্ছা, অর্থায়নের উৎস, অর্থায়নের উৎস হচ্ছে অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। স্থানীয়টা অভ্যন্তরীণের ভিতরেই, স্থানীয়টা হবে না, লাস্টের দুইটা, লাস্টের দুইটা। তারপর সরকার, বিদেশি সংস্থা এবং দেশের থেকে যেভাবে সরকারি অর্থায়ন করে, অনুদান, দান, ঋণ সবকিছুই করে। কারোরে বলে ঋণ দেন, কারোরে বলে ভিক্ষা দেন, কারোরে বলে সাহায্য করেন, সব পদ্ধতিতেই সরকার বাইরে থেকে টাকা আনে। উত্তর তিনটাই সঠিক, উত্তর তিনটাই সঠিক। কোন দুটি বাজারের মধ্যে খুব একটা পার্থক্য নাই? পুঁজিবাজার, শেয়ার বাজার। পুঁজি ও শেয়ার বাজার, এই দুইটা বাজারের মধ্যে খুব একটা পার্থক্য নাই, আছে নাকি? পুঁজিবাজার, শেয়ার বাজার, পুঁজিবাজার, শেয়ার বাজার। আর কি আছে? পুঁজিবাজার স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জ, মুদ্রা বাজার। ওরে বাবা রে, এত কঠিন কঠিন কথা বুঝি না। পুঁজিবাজার, শেয়ার বাজারের মৌলিক পার্থক্য নাই। সামনে যাব। শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধনের ভূমিকা কি? এটা শিল্পের পুঁজি গঠনে সাহায্য করে, শিল্পের পুঁজি গঠনে সাহায্য করে। শেয়ারের মাধ্যমে, শেয়ার বিক্রি করে যে মূলধনটা গঠন করা হয়, তার ভূমিকা এটাই, শিল্পের পুঁজি গঠনে সাহায্য করে। শুধু বর্তমান শেয়ার হোল্ডারগণই যে শেয়ারে বিনিয়োগের অধিকার পান, শুধু বর্তমান শেয়ার হোল্ডাররাই অধিকার পাবে। অধিকার মানে হচ্ছে রাইট, তার অধিকার, রাইট শেয়ার, রাইট শেয়ার। তারপর
শেয়ার লেনদেনের জন্য কোনটা প্রয়োজন? একটা স্টক এক্সচেঞ্জ প্রয়োজন। একটা স্টক এক্সচেঞ্জ প্রয়োজন, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশি স্টক এক্সচেঞ্জ আছে দুইটা। তাহলে ভাই এটা প্রয়োজন। শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধন পুঁজি গঠন করে, শিল্পের পুঁজি গঠন করে, আগেও পড়েছে। শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধনের ভূমিকা কি? উত্তর হচ্ছে শিল্পের পুঁজি গঠন করা। বাংলাদেশে পুঁজিবাজার আছে দুইটা, পুঁজিবাজার আছে দুইটা। কি ব্যাপার? এটা ডাইরেক্ট উত্তর দিয়ে দিচ্ছে, প্রশ্নটা নাই হয়ে গেছে। বাংলাদেশের পুঁজিবাজার আছে দুইটা, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1954-তে। 1954-তে, দেশ স্বাধীন হওয়ার আরো বহু আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের যাত্রা হয়েছিল 1954-তে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেশ স্বাধীন হওয়ার পরে 1995-তে যাত্রা করে। 1995-তে যাত্রা। শেয়ারকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, আকাঙ্ক্ষিত শেয়ার। না, আকাঙ্ক্ষিত শেয়ার নামে কিছু নাই, প্রেফারেন্স শেয়ারের ভিতরেই এটা পড়ে। আর হচ্ছে রাইট শেয়ার, অবশ্যই রাইট শেয়ার পড়ে আসছি। এক তিন প্রেফারেন্স শেয়ার এবং রাইট শেয়ার, এই দুইটা হচ্ছে শেয়ারের কয়েকটা ভাগ। দীর্ঘমেয়াদে অর্থায়নের প্রয়োজনে, দীর্ঘমেয়াদ বলছে, আচ্ছা। কর্পোরেশনের শর্তাবলী সংবলিত ঋণের দলিল, ঋণের দলিল হচ্ছে বন্ড, ঋণের দলিল হচ্ছে বন্ড, বন্ড পেপার হচ্ছে একটা ঋণের দলিল। দীর্ঘমেয়াদে যেটা কোনো একটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ঋণ নিতে চাইলে মানুষের কাছ থেকে বন্ড ছাড়ে। তারপর জামানতের ভিত্তিতে বন্ড কত প্রকার? জামানতের ভিত্তিতে বন্ড দুই প্রকার। একটা হচ্ছে জামানত লাগে, আর একটা জামানত লাগে না। জামানত যুক্ত বন্ড, জামানত বিহীন বন্ড। জামানত যুক্ত, জামানত বিহীন, তাহলে দুই প্রকার। জামানতের ভিত্তিতে বন্ড কয় প্রকার? দুই প্রকার। জামানতের ভিত্তিতে বন্ড দুই প্রকার। সরকার সাধারণত যে ধরনের বন্ড বাজারে ছাড়ে, সরকার যেই বন্ড বাজারে ছাড়ে তাকে বলা হয় ট্রেজারি বন্ড। সরকার যেই বন্ড বাজারে ছাড়বে তাকে কি বলে? তাকে বলা হয় ট্রেজারি বন্ড। ঠিকঠাক উত্তর, ট্রেজারি বন্ড। আচ্ছা, অর্থায়নের কোন উৎসটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে? ওরে বাবা, অর্থায়নের কোন উৎস নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়? ওই তো শেয়ারের যারা মালিক আছে, শেয়ারের যারা মালিক আছে তারাই নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। ঠিক আছে, এটা কি বললো? বন্ডের মালিকরা। আসলেই তো, আসলেই তো তাড়াহুড়া করতে গিয়ে তো ভুল বলেছি। আসলেই তো, যারা এখানে ব্যাপারটা বলছো, আমি ভুল বলছি, আমি ভুল বলছি। কেমনে ভুল বলছি? অর্থায়নের কোন অংশটা এইখানে খেলাটা খেলছে, এইখানে খেলাটা খেলছে ভাইয়া। নির্দিষ্ট হারে লভ্যাংশ, নির্দিষ্ট হারে লভ্যাংশ বন্ডের ক্ষেত্রে সম্ভব। কেন ভাই? তোমার একটা শেয়ার আছে, এর মানে কি? এর মানে হচ্ছে তোমার কত পার্সেন্ট আছে শেয়ার। তুমি অনেকগুলো শেয়ার কিনছো, 100, 200, 500, 1 লাখ, 2 লাখ, 1 লাখ 2 লাখ শেয়ার কেনার পর তোমার ওই কোম্পানির কত পার্সেন্ট শেয়ার? মোট শেয়ারের কয় পার্সেন্ট? ধরো মোট শেয়ারের 3% তোমার শেয়ার আসছে, তাহলে ভাই ওই বছর কোম্পানি যত টাকা লাভ করবে তার 3% তোমার পকেটে ঢুকবে। এখন ওই কোম্পানিটা কত টাকা লাভ করতেছে, ওইটার 3%। কোম্পানি এই বছর যত লাভ করছে পরের বছর কি সেম লাভ করবে? না। এর পরের বছর কি সেম লাভ করবে? না। একই বছর মানে বিভিন্ন বছরে বিভিন্ন পরিমাণ লাভ করবে। সো তোমারও ভাই ওই বিভিন্ন পরিমাণ লাভের 3% বিভিন্ন হবে। সুতরাং শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশটা নির্দিষ্ট নয়, শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশটা নির্দিষ্ট নয়। শেয়ারের ক্ষেত্রে এই লভ্যাংশ যে পাবো এটা কি ভাইয়া? এটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আর এখানে বলে দিয়েছে নির্দিষ্ট হারে লভ্যাংশ, তাহলে নির্দিষ্ট হারে লভ্যাংশ বন্ডের মালিকরা। আমার নিজের মিস্টেক হয়েছে, একদম সরাসরি স্বীকার করছি। এবং প্লিজ আমার মতো তাড়াহুড়া করতে গিয়ে পরীক্ষার হলে ভুল করিও না। ঠিক আছে, বন্ডের মালিকরা উত্তর। তারপর বন্ডের প্রধান বৈশিষ্ট্য কি? বন্ডের মালিকগণ প্রকৃতপক্ষে কোম্পানির ঋণদাতা, ঋণ দিচ্ছে, হ্যাঁ এটা সঠিক। কোম্পানির পরিচালনার ক্ষেত্রে বন্ডের মালিকদের কোনো ভূমিকা থাকে না, এটাও সঠিক। বন্ডের মালিক কোম্পানির লভ্যাংশের দাবিদার জীবনেও না। লভ্যাংশের দাবিদার হচ্ছে শেয়ারের মালিক, যতটুকু তুমি লাভ করবা তার কিছুটা অংশের সে মালিক, কিন্তু বন্ডের মালিক লভ্যাংশের দাবিদার না। তারে বলে দেয় 100 টাকার বন্ড, 5% করে সুদ দিব, তাহলে পরের মাসে আপনি 105 টাকা পাবেন। কোম্পানি লস করছে, আপনার দেখার দরকার নেই, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি 105 টাকা পাবেন, কারণ আপনাকে আমি বলেই ফেলছি নির্দিষ্ট হারে লভ্যাংশ, কোম্পানি লাভ করুক লস করুক আপনি পাবেনই। বুঝছি, তাহলে 1 আর 2, উত্তর 1 আর 2।
সামনে চলো। বন্ডের মেয়াদ হতে পারে কমপক্ষে 1 বছর, জীবনেও না। বন্ড একটা দীর্ঘমেয়াদী জিনিস। বন্ড একটা দীর্ঘমেয়াদে যদি কেউ ঋণ নিতে চায় সেটার কাজ করে 5 বছর, 5 থেকে 10 বছর, লাস্টের দুইটা। তারপর যারা অর্থ বিনিয়োগ করে কোনো ঝুঁকি নিতে চায় না, ওরা কি লাভ করবে না লস করবে? নো ঝুঁকি। যারা এরকম ঝুঁকি নিতে চায় না তারা আগ্রহী হয় বন্ড ক্রয়ে, কারণ নির্দিষ্ট লাভ এবং ডিবেঞ্চারে। যারা শেয়ার কিনবে তাদের লাভ হতেও পারে, লসও করে যেতে পারে। একদিন এবার দেখবো মুদ্রাস্ফীতি অধ্যায় 7। চলেন দেখে ফেলে মুদ্রাস্ফীতি, দেরি করব না। অধিক পরিমাণ মুদ্রা অল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হওয়ার নাম মুদ্রাস্ফীতি। এটা সম্ভবত কুলবর্ন বলেছে। ঠিক তাই, কুলবর্ন এটা বলেছে। মুদ্রাস্ফীতি এমন একটা পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়। মানে বোঝেন, টাকারও নাকি একটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা হ্রাস পাচ্ছে। আর দ্রব্য মূল্যের দাম, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এটাই হলো মুদ্রাস্ফীতি। এই কথাটা বলেছেন অধ্যাপক অর্থনীতিবিদ ক্রাউথার। ঠিক আছে, তিনি বলেছেন এই কথা। সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হচ্ছে মুদ্রাস্ফীতি। দাম স্তর ক্রমাগত বাড়ছে, এটাই মুদ্রাস্ফীতি। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি 4 প্রকার। এটা ছোটবেলায় পড়েছিলাম। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি হচ্ছে 4 প্রকার। আমাদেরকে এইভাবে পড়ানো হয়েছিল। একটা হচ্ছে হামাগুড়ি, ঠিক আছে, হামাগুড়ি একটা। আর একটা হচ্ছে হাঁটা, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি পড়ে আসছিলাম, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। আরেকটা হচ্ছে দৌড়ানো মুদ্রাস্ফীতি, ঠিক আছে, দৌড়ানো। আরেকটা পড়েছিলাম উলম্ফন, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে 4 প্রকার গতিভিত্তিক মুদ্রাস্ফীতি, 4 প্রকার। এরপর P1 P2 বিএ কি নির্দেশ করে? P1 P2 বিএ আবার কি জিনিস দেখি একটু, চলো দেখি। P1 এখান থেকে এখানে, P2 এখান থেকে এখানে বি, এরপর এখানে এ, তারপরে যে এই জায়গাটা হচ্ছে কি নির্দেশ করে? বলো এই জায়গাটা কি নির্দেশ করে? ভেবে চিনতে বলো। যারা এই ক্লাসটা দেখবা তারা এটা কি বলে? এটা মুদ্রাস্ফীতি। হ্যাঁ, এটা মুদ্রাস্ফীতি কেমনে হয়? আরে ভাই বুঝতেছো না, তুমি খেয়াল করে দেখো। আগে এই যে D1, আগে হচ্ছে চাহিদা রেখে এটা ছিল। সো তখন তোমার এতটুকু মুদ্রা লাগতো। এরপর যখন হচ্ছে দাম বাড়লো, তখন মুদ্রা স্ফীতি হয়েছে, তখন এতটুকু তোমার দাম লাগতেছে। সুতরাং এই জায়গাটা হচ্ছে বাড়ছে, যে জায়গাটা সেটা মুদ্রাস্ফীতি। উত্তর ক নাম্বারটা মুদ্রাস্ফীতি। তারপর SY1, এটা S, এটা Y1, এই যে এই জায়গাটা, এই রেখাটা নির্দেশ করে সামগ্রিক চাহিদা, জীবনেও না। এই যে রেখাগুলো, এগুলো হচ্ছে চাহিদা রেখা। সুতরাং চাহিদা নির্দেশ করবে না। এটা একটা যোগান রেখা। এটা কি রেখা? এটা একটা যোগান রেখা। সুতরাং এটা চাহিদা রেখা হবে না। সামগ্রিক যোগান, ঠিক। পূর্ণ নিয়োগ উৎপাদন এটা নির্দেশ করে। 1 2 3 সঠিক উত্তর। তারপর উদ্দীপকের চিত্রে কি ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করে? উদ্দীপকের চিত্রে কি ধরনের মুদ্রাস্ফীতি? AS1, এটা হচ্ছে আমার একটা যোগান রেখা, এটা আমার আরেকটা যোগান রেখা, ঠিক আছে। এটা AS1, এটা AS2। সো এখান থেকে এখানে গেছে। সো এটা কেন গেছে ভাই? যোগান বাড়ছে। যোগান কেন বাড়ছে? দাম বাড়ছে, ব্যয় বেশি হইতেছে, তাহলে ব্যয় বৃদ্ধি জনিত। এটা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। ভাই চাহিদা বৃদ্ধি জনিত কেন হইল না? আরে ভাই চাহিদা রেখা তো একটাই। যদি চাহিদা বৃদ্ধি জনিত হইতো তাহলে চাহিদা রেখাটা বাড়তো না, চাহিদা রেখাটা একটু সরতো না। চাহিদার বৃদ্ধি কেমনে বোঝাবা? চাহিদা রেখা সরাই তো বোঝাবা। তো চাহিদা রেখা কি সরছে? না, সরে নাই তো। তাহলে চাহিদা বৃদ্ধি বাদ। তোমার বইতে চাহিদা বৃদ্ধি আর ব্যয় বৃদ্ধি বা হচ্ছে যোগানের বৃদ্ধিজনিত ছাড়া আর কিছু আছে? চাহিদার যোগানের বৃদ্ধিজনিতই তো আছে। লাস্টের গুলা হবে না, অটো বুঝছি। ওকে, পরেরটা চিত্রটা কি নির্দেশ করে? AD1, AD2, AD1। তাহলে এটা কি? এটা চাহিদা। তাহলে চাহিদার রেখার উপরে কিছু একটা। তাহলে এখানে চাহিদা কোথায় আছে? চাহিদা আছে কতে? উত্তর দিয়ে দাও চাহিদা। উত্তর দিয়ে দিবা চাহিদা, কারণ চাহিদা রেখার পরিবর্তনের কারণে মুদ্রাস্ফীতিটা হয়েছে। বুঝছি, তাহলে এটা চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি। সামনে যাই। AS রেখা, এই যে এই রেখাটা কি নির্দেশ করে? সামগ্রিক যোগান রেখা। অবশ্যই যোগান স্থির।
P1 যখন দাম তখনও যোগান এখানে, P2 যখন দাম তখনও যোগান এখানে, অবশ্যই যোগান স্থির। সামগ্রিক চাহিদা রেখা, জীবনেও না। এগুলো হচ্ছে চাহিদা রেখা, এগুলো হচ্ছে চাহিদা রেখা। তাহলে এটা ভুল। উত্তর 1, 2। উত্তর 1, 2। ক নম্বরটা সঠিক, ক নম্বরটা সঠিক, 1 আর 2। এরপর মুদ্রাস্ফীতি নির্ণয়ের সূত্র কোনটা? এটা কঠিন ঝামেলা ফেলে দিছে। মুদ্রাস্ফীতি নির্ণয়ের সূত্র কোনটা? চলো দেখি। P01 মাইনাস P02 P01। ওরে বাবা রে ভাই, এত কিছু দেখতে আমরা পারবো না। আমরা জানি আমরা পরবর্তীতে যেটা আসে ওইটা থেকে আগেরটা বাদ দিব। সো খেয়াল করে দেখো, P02 মাইনাস P01 ডিভাইডেড বাই P01, আগেরটা দিয়ে ভাগ করুন 100। ঠিক আছে। সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রফিট, জীবনেও না, এটা ভুল। কনজামশন প্রাইস না, কনজিউমার, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, নম্বরটা সঠিক, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তারপর ডিসিআই কোথায় ব্যবহৃত হয়? মুদ্রাস্ফীতি বের করতে ব্যবহৃত হয়, মুদ্রাস্ফীতি পরিমাপে ব্যবহৃত হয়। মুদ্রাস্ফীতি নির্ণয়ে ব্যবহৃত হয় সূচক সংখ্যা, হ্যাঁ হয়। দ্রব্যমূল্য ব্যবহৃত হয়, হ্যাঁ হয়। ভিত্তিবছর, সব উত্তর। মুদ্রাস্ফীতি বের করতে হলে সূচক সংখ্যাও লাগে, দ্রব্যমূল্যেরও দরকার আছে, ভিত্তি বছরেরও দরকার আছে, তিনটারই দরকার আছে, তিনটারই দরকার আছে। তারপর উদ্দীপকে মুদ্রাস্ফীতির হার কত? মুদ্রাস্ফীতির হার কেমনে বের করব? খুব সহজ, খুব সহজ। 10, 15, ব্যবধান কত? ব্যবধান 5। আর এখানে কত আছে? 10, 15। এইখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, AD1, AD2, তাহলে এখানে হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে এখানে আবার 100 একক, তাহলে এটা 50। উত্তর 50। উত্তর হচ্ছে 50, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এদের মধ্যবর্তী ব্যবধান দেখে বুঝেই ফেলা যাচ্ছে। আচ্ছা, তারপর মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে মুদ্রার যোগান বেড়ে যাওয়া, মুদ্রার যোগান বেড়ে যাওয়া। তারপর মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয়? মুদ্রাস্ফীতির ফলে হচ্ছে যারা উৎপাদন করে তারা লাভবান হয়। ঠিক আছে, উৎপাদনকারী লাভবান হয়। তারপর মুদ্রাস্ফীতিতে সীমিত আয়ের জনগণের উপর কি প্রভাব পড়ে? সীমিত আয়ের জনগণ তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের আয় তো আর বাড়ে না, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাই তারা ক্ষতিগ্রস্ত হয়। তারপর বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ অর্থের যোগান বৃদ্ধি, হ্যাঁ। জনগণের হাতে নগদ অর্থ প্রাপ্তি, হ্যাঁ। উৎপাদন হ্রাস, সবই তো সঠিক মনে হচ্ছে। অর্থের যোগান বাড়লে হয়, উৎপাদন হ্রাস পেলেও হয়, জনগণের হাতে নগদ অর্থ প্রাপ্তি, সবই সঠিক উত্তর। ঠিক তাই। তারপর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কি? কর বাড়াই দিতে হবে, ঋণপত্র বিক্রি করতে হবে, ব্যাংকের হার বাড়াতে, সব সঠিক, সব সঠিক। ব্যাংকের হার বৃদ্ধি করলেও হয়, ঋণপত্র বিক্রি করলেও হয়, করের হার বৃদ্ধি করলেও আমাদের মুদ্রাস্ফীতি কমে যাবে, নিয়ন্ত্রণ হবে, সব সঠিক। এরপর রাজস্ব নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কি? মজুরি নিয়ন্ত্রণ, সরকারি ব্যয় হ্রাস বৃদ্ধি, কর হারের পরিবর্তন। রাজস্ব নীতি, রাজস্ব নীতির মধ্যে আমরা জানি মজুরি পড়বে না, তো লাস্টের দুইটা সঠিক। আচ্ছা, অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য, আরো 3 অধ্যায় বাকি, অষ্টম, নবম, দশম, একটু ফাস্ট আগাই। একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংগঠিত বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য, যেহেতু একই দেশ, অভ্যন্তরীণ বাণিজ্য। তারপর 2 বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশ, এটা হলে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল। এরপর আন্তর্জাতিক বাণিজ্যে বিধিনিষেধ থাকলে সেটা সংরক্ষিত বাণিজ্য, সেটা অবশ্য অবাধ না, বিধিনিষেধ আছে, সংরক্ষিত বাণিজ্য। এরপর আবেদের ব্যবসাকে কি বলে? আবেদ কই? আবেদের কারখানায় উৎপাদিত দ্রব্য ঢাকা সহ সারা দেশে বিক্রি হয়, আবেদেরটা সারা দেশে বিক্রি হয়, তাহলে এটা অভ্যন্তরীণ, দেশের ভিতরেই, দেশের ভিতরে বিক্রি হচ্ছে। জাবেদের ব্যবসার কারণে, জাবেদ কি আবার? জাবেদের কারখানায় উৎপাদিত দ্রব্য যুক্তরাজ্য, কানাডায় বিক্রি হয়, মানে জাবেদ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য করে, তার ভাই হচ্ছে অভ্যন্তরীণ করে, জাবেদ হচ্ছে আন্তর্জাতিক করে। তো প্রশ্ন কি বলছে? জাবেদের ব্যবসার কারণে, মানে আন্তর্জাতিক ব্যবসার কারণে। প্রশ্ন ঘুরে করছে, তুমি বুঝবা আন্তর্জাতিক ব্যবসার কারণে কি হয়। আন্তর্জাতিক ব্যবসার কারণে কি হয়? কি বলছে? বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সঠিক। কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়, সঠিক। বিশ্ব বাজারে দেশের সম্মান বৃদ্ধি পায়, এটাও সঠিক। আমার কাছে মনে হচ্ছে 3টা উত্তর কি হবে ভাই? 3টা উত্তরই সঠিক হবে, 3টাই হচ্ছে এখানে আমার মতে সঠিক উত্তর। দেখা যাক সামনে কি আসে। আমরা দেখতে পাচ্ছি একেবারে যা ধারণা করছিলাম সেটাই হয়েছে, 3টাই এখানে সঠিক উত্তর, 3টাই হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর
সামনে যাব। দৃশ্যমান অদৃশ্যমান আমদানি রপ্তানির হিসাবের বিবরণকে কি বলে? দৃশ্যমান অদৃশ্যমান হিসাবের বিবরণ হচ্ছে লেনদেনের ভারসাম্য। এরপর এক্স মাইনাস এম গ্রেটার দেন জিরো, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট গ্রেটার দেন জিরো। অর্থাৎ এখানে কি হচ্ছে, যতটুকু আমি এক্সপোর্ট করতেছি বাইরের দেশে পাঠাচ্ছি তার থেকে কম ইম্পোর্ট করতেছি, কারণ এটা জিরোর থেকে বড়। এখানে অনুকূল একটা বাণিজ্যের ভারসাম্য দেখা যাচ্ছে, অনুকূল। আর যদি এটা উল্টো হতো তাহলে হচ্ছে প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য দেখতাম, তাহলে এটা অনুকূল। এরপর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটা সঠিক? আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত হয় না, না হয় একচেটিয়া কারবার প্রতিরোধ হয়। আসলে একচেটিয়া কারবার প্রতিরোধ হয়। অনুৎপাদিত দ্রব্য ভোগে অসুবিধা হয় না। অত্যাবশ্যকীয় দ্রব্য আমদানি করা যায় না, না যায়। একচেটিয়া কারবার প্রতিরোধ হয়। উত্তর খ নম্বরটা। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কি? আন্তর্জাতিক বাণিজ্যের ফলে উদ্বৃত্ত পণ্য রপ্তানি করা যায়, ঠিক তাই, উদ্বৃত্ত পণ্য যেটা থেকে যায় সেটা রপ্তানি করে ফেলা যায়। উৎপাদকের দক্ষতা বাড়ে, উৎপাদক যে উৎপাদন করতেছে তার দক্ষতা বাড়ে। হ্যাঁ, নির্ভরশীলতা বৃদ্ধি, না নির্ভরশীলতা বাড়তেছে না। 1 আর 2 উত্তর ক নম্বরটা। রপ্তানি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে ভর্তুকি বৃদ্ধি, হ্যাঁ ভর্তুকি দিলে রপ্তানি বাড়বে। শুল্ক বৃদ্ধি, না শুল্ক কমাইতে হবে, শুল্ক হ্রাস। 1-3 শুল্ক হ্রাস। এবার নবম অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা। চলো দেখি। সরকারি অর্থ ব্যবস্থায় ব্যয় অনুযায়ী আয় করা হয়, ঠিক তাই, ব্যয় অনুযায়ী আয় করা হয়। আমি প্রথমে দেখবো আমার ব্যয় কত, তারপর সেটা অনুযায়ী আমি আয় করতে শুরু করব, ব্যয় অনুযায়ী আয়। এরপর সরকারি আয়ের উৎস প্রধানত কত প্রকার? সরকারি আয়ের উৎস প্রধানত দুই প্রকার। তারপর সরকারের অনুৎপাদনশীল ব্যয় কোনটা? অনুৎপাদনশীল ব্যয় হচ্ছে যুদ্ধ খাতে ব্যয়, এখান থেকে কোনো উৎপাদন হয় না, বাট এই ব্যয়টা অনুৎপাদনশীল। এরপর সরকারের আয়ের প্রধান খাত কোনটি? কর রাজস্ব। সরকার রাজস্ব থেকে, কর দিয়ে রাজস্ব থেকে সবচেয়ে বেশি আয় করে। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত কি? জনকল্যাণ সাধন করা, হ্যাঁ জনকল্যাণে ব্যয় করে। সার্বভৌমত্ব রক্ষায়ও ব্যয় করে, শিক্ষার হার প্রসার, সবকিছুতেই ব্যয় করে সরকার। এই তিনটা সবগুলোতে সরকার ব্যয় করে। এরপর রাজস্ব ব্যয়ের উদ্দেশ্য কি? রাজস্ব ব্যয়ের উদ্দেশ্য কি? অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক কল্যাণ করা, সামাজিক সুরক্ষা করা। কোনটা হবে উত্তর? আমরা জানি, মাথায় রাখিও, আমাদের ব্যয় হচ্ছে দুই রকম। একটা হচ্ছে রাজস্ব ব্যয়, আরেকটা হচ্ছে উন্নয়ন ব্যয়। একটা হচ্ছে রাজস্ব ব্যয়, আরেকটা হচ্ছে উন্নয়ন ব্যয়। খেয়াল করে দেখো, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা কারা রক্ষা করে? পুলিশ, র্যাব, ওনাদেরকে ভাই প্রতি মাসে কি করতে হয়? বেতন টেতন দিতে হয়। তাহলে এটা রাজস্ব ব্যয়ের উদাহরণ অবশ্যই একটা। এরপর সামাজিক সুরক্ষা, মানে অনেককে দেখবা বৃদ্ধ ভাতা, তারপর হচ্ছে আরো অনেক ভাতা দিতে হয়, তো ওই যে দুস্থ ভাতা, বৃদ্ধ ভাতা, এই ভাতাগুলো, এটা সামাজিক সুরক্ষা, এটাও রাজস্ব ব্যয়ের মধ্যে। অর্থনৈতিক কল্যাণ, অর্থনীতির কল্যাণের জন্য যেগুলো দিতে হয় সেটা রাজস্ব ব্যয়ের অন্তর্ভুক্ত কিনা? অর্থনৈতিক কল্যাণের জন্য যেগুলো বানানো হয় সেগুলো রাজস্ব ব্যয়ের মধ্যেই পড়ে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই পড়ে না কোনটা? আপনি তো দেখাইতে দেখাইতে তিনটাই বলে ফেলছেন পড়ে না। তাহলে ভাই উন্নয়ন যেগুলো, অর্থাৎ একটা ব্রিজ নির্মাণ, একটা কালভার্ট নির্মাণ করা, এগুলো রাজস্ব ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। দ্যাটস ইট। ব্রিজ, কালভার্ট, কোন একটা বিদ্যুৎ স্টেশন নির্মাণ করা রাজস্ব ব্যয়ের মধ্যে পড়বে না। প্রত্যক্ষ করের ক্ষেত্রে, প্রত্যক্ষ কর মানে সরাসরি কর, এখানে করের আঘাত এবং করাপাত একই ব্যক্তির উপরেই পড়বে। তারপর কোনটি পরোক্ষ কর? সরাসরি কর নয় কোনটা? সরাসরি কর নয় কোনটা? সরাসরি নয় হচ্ছে প্রমোদ কর, সরাসরি নয় হচ্ছে প্রমোদ কর। তারপর প্রত্যক্ষ কর কোনটা? সরাসরি, সরাসরি হচ্ছে আয়কর। আয়কর একদম সরাসরি তোমার আয়ের উপরে এই করটা ফেলতেছে, তোমাকে এটা দিতে হচ্ছে। সো আয়কর হচ্ছে একটা প্রত্যক্ষ কর। এরপর দেশীয় উৎপাদিত পণ্য সেবার উপর আরোপিত করকে বলে আবগারি শুল্ক। আবগারি শুল্ক দেশীয় উৎপাদিত পণ্যের উপরে এটি বসানো হয়। এরপর সরকারি ঋণের বৈদেশিক উৎস, বিশ্ব ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সব দেশীয়। বিশ্ব ব্যাংক হচ্ছে বৈদেশিক, বিশ্ব ব্যাংক হচ্ছে বৈদেশিক, তাহলে বিশ্ব ব্যাংক হচ্ছে বৈদেশিক উৎস। ভ্যাট, ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আচ্ছা, আয়কর, আয়কর নিশ্চিত, আয়কর প্রগতিশীল,
অস্থিতিস্থাপক না, নিশ্চিত এবং প্রগতিশীল। এরপর সরকারি ঋণের উদ্দেশ্য কি? জরুরি অবস্থা মোকাবেলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সঞ্চয় বিনিয়োগ। সব জরুরি অবস্থা মোকাবেলা করতে চায়, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে চায়, সঞ্চয় এবং বিনিয়োগও বাড়াতে চায়, সব উত্তর। এরপর সরকারের ঋণ গ্রহণ করলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়, উৎপাদন বৃদ্ধি পায়, ঘাটতি বাজেটে অর্থায়ন হয়। ঋণ গ্রহণ করলে তো উৎপাদনও বাড়ে, ঋণ গ্রহণ করলে তো ঘাটতি বাজেটে অর্থায়নও হয়, কিন্তু মুদ্রাস্ফীতি কি হ্রাস পায়? ঋণ গ্রহণ করছে, টাকা আসছে, মুদ্রার যোগান বাড়ছে, মুদ্রাস্ফীতি হ্রাস পাবে না। লাস্টের দুইটা বলতেছে এটার উত্তর নাকি মুদ্রাস্ফীতি হ্রাসও পাবে। মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হলো, বোঝার চেষ্টা করি, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে আমার কাছে মুদ্রা বেশি আছে, সো ঋণ গ্রহণ করছি, ঋণ গ্রহণ করলে মুদ্রা চলে আসছে, কিন্তু উৎপাদনও করি না। লাস্টের দুইটা, এটা হবে না, লাস্টের দুইটাই সঠিক। উত্তর 2, 3। উত্তর 2, 3। মুদ্রাস্ফীতি হ্রাস পাবে না, মুদ্রাস্ফীতি বাড়বে বরং ঋণ গ্রহণ করলে। আচ্ছা, এবার উন্নয়ন পরিকল্পনা, লাস্ট অধ্যায়। কোন অর্থনীতির উন্নয়ন নির্দেশক, নীল নকশা প্রণয়ন, সম্ভাব্য বাস্তবায়ন, এটাকে কি বলে? এটাই তো হচ্ছে একটা পরিকল্পনা, এটাই একটা পরিকল্পনা। তারপর উত্তম পরিকল্পনা, ভালো একটা পরিকল্পনার বৈশিষ্ট্য কি? উদ্দেশ্য ঠিক করতে হবে, লক্ষ্য সেট করতে হবে, সম্পদ বরাদ্দ করতে হবে। সব সঠিক মনে হচ্ছে, সবই সঠিক। তারপর সময়ের ভিত্তিতে সরকারের উন্নয়ন পরিকল্পনা 3 প্রকার, ঠিক আছে? 25 বছর মেয়াদী পরিকল্পনাকে কি পরিকল্পনা বলে? প্রেক্ষিত। 25 বছর হলে প্রেক্ষিত, 25 বছর হলে প্রেক্ষিত। আচ্ছা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য কি? সুশাসন বৃদ্ধি, টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা। সবগুলোই সঠিক উত্তর, সবগুলোই সঠিক উত্তর। উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনাটি কোন ধরনের? এক্স দেশের সরকার 2035 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য 25 বছর মেয়াদী, 25 বছর মেয়াদী, যেহেতু প্রেক্ষিত, 25 বছর হলে প্রেক্ষিত, 25 বছর হলে প্রেক্ষিত। তারপর উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনার ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে? জীবনেও না। মানব সম্পদ উন্নয়ন ঘটবে? ঠিক তাই। জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে? ঠিক তাই। লাস্টের দুইটা, ক নম্বরটাই। এডিপি, এডিপি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এডিপি। তারপর স্বাধীনতা পরবর্তী দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে একটা, স্বাধীনতার পর একটা মাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা আমরা নিয়েছিলাম, আর দ্বিবার্ষিক পরিকল্পনা নেই নাই। আচ্ছা, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক 73-এ, 73 থেকে 78, প্রথম পঞ্চবার্ষিক 73-এ, প্রথম পঞ্চবার্ষিক 73-এ, 73 থেকে 78। এরপর ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূর করবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দারিদ্র্য দূর করা, দারিদ্র্য দূর করা। আচ্ছা, মোটামুটি সবগুলো প্রশ্নই দেখে ফেলেছি। এই হচ্ছে আমাদের প্রশ্ন, ছিল অনেকগুলো, 200টার কাছাকাছি প্রশ্ন। আমরা 200টা প্রশ্ন সলভ করেছি। আশা করি তোমরা বুঝছো উত্তরগুলো কেন হয়েছে। না বুঝলে, কোনো একটা প্রশ্ন কেন উত্তর হয়েছে না বুঝলে, প্লিজ কমেন্ট সেকশনে লিখিও। আমি নিজে দরকার হলে তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আর এটা একটু দেখো, এইচএসসি 26 ডাবি খ ইউনিট, ঠিক আছে? তোমরা যারা এই ক্লাসটা করেছো বেশিরভাগই মানবিকেরই শিক্ষার্থী। মানবিকের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটটাতে তুমি ভর্তি হবা সেটা হচ্ছে তোমার খ ইউনিট, ঠিক আছে? খ ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। সো আমরা কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার পরপরই শিখো থেকে খ ইউনিটের ক্লাস শুরু করে দেব। একটাবার তুমি তাকায় দেখো, আমাদের 93টারও বেশি লাইভ ক্লাস আছে। তুমি বোঝো ভাই, তুমি সময় পাবা 3 মাসের মতো, 93টারও অধিক লাইভ ক্লাস, তার মানে প্রায় প্রত্যেক দিন তোমার ক্লাস হবে। ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, 3টার উপরে ক্লাস হবে। প্রিন্টেড কিছু বই তুমি পাবা, 93টারও অধিক। তোমার ডেইলি টেস্ট থাকবে, অর্থাৎ প্রতিটা লাইভ ক্লাসের উপরে ডেইলি টেস্ট। এরপর 3 মাস, প্রতি মাসে কয়টা সপ্তাহ? 4টা, তাহলে 3 4 12, 12 সপ্তাহে 12টা উইকলি টেস্ট। এরপর মান্থলি টেস্ট হবে 6টারও অধিক, অর্থাৎ প্রতি মাসে তুমি 2টা করে মান্থলি টেস্ট পাবা। 28টার মতো তুমি মডেল টেস্ট পাবা। নিচের দিকে তাকাও, 160টারও অধিক রেকর্ডেড ভিডিও তুমি পেয়ে যাবা। অর্থাৎ গত বছরের আমাদের অ্যাডমিশনের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমাদেরকে দেওয়া হবে। এর পাশাপাশি অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে, পারিবারিক, আর্থিক অনেক সমস্যা থাকতে পারে। এই জাতীয় সমস্যায় তুমি যদি কোনো একটা ডিসকাউন্ট চাও, তুমি 16780 এই নাম্বারটাতে ফোন দিও, ঠিক আছে? তাহলে অর্থনীতির ক্লাস শেষ হলো, পরবর্তীতে তোমাদের সাথে আবারও অ্যাডমিশনে যে যাত্রা সেটাতে দেখা হবে। আর
এটা আমাদের লাগবে না, এটা মেডিকেল ইঞ্জিনিয়ারিং তাদের অর্থনীতির ক্লাস, নিশ্চয়ই মেডিকেল ইঞ্জিনিয়ারিং কেউ করতে আসেনি। তাই তোমরা খ ইউনিটের প্রস্তুতি নিতে শুরু করবে। খ ইউনিটের প্রস্তুতির ক্লাসে দেখা হবে। অর্থনীতির এই ক্লাসটি এখানেই শেষ করছি। প্লিজ 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 পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করিও। যদি এই ক্লাসটা একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট করে জানিও ক্লাসটি কেমন লেগেছে। ধন্যবাদ তোমাদের সবাইকে।